কমন মিসকনসেপশন আছে যে পাঠাও রাইড শেয়ারিং দিয়ে বা বাইক শেয়ারিং দিয়ে শুরু হয়েছিল, আসলে কিন্তু তা না। আমরা শুরু করেছিলাম কুরিয়ার ব্যবসা দিয়ে। আমরা দেখতাম যে আগে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিতেন, প্রচুর পরিমাণের। এখন দেখি আপনারা ডিসকাউন্ট করে দিছিল। আমার আমাদের অভ্যাস খারাপ করে দিছিলেন, কিন্তু বিলিভ কর ভাই আমি বাসে উঠতে পারি না। আমার অভ্যাসটা ভাই নষ্ট করলেন এই ডিসকাউন্ট দিয়ে। পরে ডিসকাউন্ট গেল কই? ঢাকার যেখানে ইচ্ছা যান 50 টাকায়, রাইট? এনিওয়্যার ইন ঢাকা 50 টাকা, right? এটা February of 2017 এ মনে করেছিলাম। Anywhere in Dhaka, 50 টাকা. So it sounds very good and there was a lot of buzz and a lot of things. But the true journey of a company is that you raise awareness, you build a valuable product যেটা আসলেও কাজ করবে, যেখানে রাইডারও আছে, কাস্টমারও আছে, দুই সাইডই চলছে, and then you have to get to sustainability. So আমরা চেষ্টা করি একটা certain amount of income পৌঁছায় দিতে রাইডারদের। সেটা 30,000 টাকা হইতে পারে ফর সামওয়ান ওয়ার্কিং ফুল টাইম ইন পাঠাও। they'll probably make 30,000 টাকা if they're on bikes, right? কারে একটু বেশি হইতে পারে if they're working full time and they're doing let's say 10-12 trips per day, এরকম একটা ইনকাম আমরা দেখছি হচ্ছে। সেটা হচ্ছে আপনার প্ল্যান কি যদি পাঠাও ফেল করে? হোপফুলি ইট ওয়ন্ট। বাংলাদেশে কারেন্টলি দ্য সিনারিও ইজ দ্যাট প্রোডাক্ট ম্যানেজার, আমাদের অনেক জুনিয়র রোল আছে, পাঠাওয়েও আছে, অনেক জায়গায় আছে, যে প্রোডাক্ট অ্যানালিস্ট, প্রোডাক্ট অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, এরকম অনেকগুলো লেভেল আছে। বাট একজন প্রোডাক্ট ম্যানেজার ইউজুয়ালি 1 লাখ থেকে বেশি কামায়। there is a promo code called NAFIS 40, নাফিস ভাইয়ের যে স্পেলিং NAFEES EES 40, এটা 10% ডিসকাউন্ট দিবে অন এনি ফুড অর্ডার, and you can I think a certain number of userরা প্রথম যারা ইউজ করবে, I think 40 জন, প্রথম 40 জন ইউজ করলে এটা এখনই অ্যাভেল করতে পারবেন। যখন এয়ার হবে আমি তখন অ্যাক্টিভেট করে দেব, এখন দিচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট ফ্রম পাঠাও, আমাদের ফাহাদ ভাই। উই আর ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ ফাহাদ ভাই, কেমন আছেন? আসসালামু ভাইয়া, ইটস আ প্লেজার টু বি হিয়ার। আই এম গুড। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গ্রেট। ফাহাদ ভাই, বিষয় হচ্ছে যে কি আজকে আপনাকে মনে হয় আমরা কোয়েশ্চেন্স দিয়ে একদম জ্বালাই ইউ উইল বি ভেরি অ্যানয়েড বিকজ উই গট সো মেনি কোয়েশ্চেন্স, ইভেন আমাদের অডিয়েন্সের থেকে, ইভেন আমি, সৌরভ, আমরা এত কোয়েশ্চেন্স রেডি করছি। আমি চিন্তা করতেছি যে আজকে ইউ লিভ আউট, ভাই আমি আর পারতেছি না। হ্যাঁ, so get ready for that. Sounds like a challenge. I'm very much looking forward to the challenge. চলেন সৌরভ ভাই। পডকাস্ট হচ্ছে ওই যে আমরা দেখি না খেলা বাজে, একটা খেলার পরে প্রেস কনফারেন্সে প্রচুর চাপ থাকে, কিন্তু এটা হচ্ছে দারুণ একটা পারফরমেন্সে আমরা খুশিতে আনন্দে আমরা ওই প্রেস কনফারেন্সের এতগুলো কোয়েশ্চেন আছে, হয়তোবা সবগুলো দেওয়া সম্ভব না। আমাদের গ্রুপে আমাদের যারা নিয়মিত অ্যাক্টিভ মেম্বার্স আছে তাদের এতগুলো কোয়েশ্চেন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও চেষ্টা করব যতগুলো পারি সেগুলো থ্রো করার। এখন প্রশ্ন সৌরভ, আমার প্রশ্ন কি জানিস যে দোস্ত কোথা থেকে শুরু করব আমরা? বলতো আমার এতগুলো কোয়েশ্চেন আছে, বুঝছিস, আমি বুঝতেছি আমি কোথা থেকে শুরু করব। বলতো আমরা মনে হয় একটু ডিফারেন্ট ভাবে কাজ করি, যেহেতু এই ফাহাদ ভাইকে আমরা যেভাবে চিনি যে কোনো একটা কিছু পাঠানোর জন্য যেই জিনিসটা শুরু হয়েছিল আজকে পুরো বাংলাদেশকে মুভ করাচ্ছে, নট অনলি বাংলাদেশ, তারা পুরো বাংলাদেশ, নেপাল সবাইকে মুভ করাচ্ছে। সো ওয়াই নট উই লেট ফাহাদ ভাই our audience with an intro, because ফাহাদ ভাইয়ের নিজের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে অডিয়েন্স দিন দিন বাড়ছে। সো let this podcast a little bit different. ফাহাদ ভাই শুরু করুক, তার মন মতো কিছু একটা বলে ইনশাআল্লাহ। Let's do it. Awesome. Thank you so much for giving me the opportunity. Hey guys, my name is Fahad. আমি পাঠাওয়ে কাজ করছি as senior vice president. I was part of the founding team. আমরা 2015 সালে একটা কুরিয়ার কোম্পানি দিয়ে শুরু করেছিলাম, and তার আগেও কয়েকটা জিনিস আমরা ট্রাই করে ফেল করেছিলাম, বিভিন্ন ব্যবসা, and তারপরে আলটিমেটলি পাঠাওয়ে এসেছি। পাঠাও নিয়ে যদি একটু করে শর্ট করে বলি, আমরা আজকে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, courier service সবকিছু প্রোভাইড করছি, not only in Bangladesh but also in Nepal. At this moment the Pathao app has over 8 million or so downloads and over 3 lakh driver আমাদের সোফার আমাদের সাথে কাজ করছে। So in a snapshot that is where we are. নিজেকে নিয়ে যদি একটু বলি, আমি বাই ট্রেনিং নিজে কাজ করতে I am a coder as well as designer, but ফর্মাল এডুকেশন ওয়াইজ আমি আইবিএ থেকে ফাইন্যান্সে পড়াশোনা করেছি, অ্যান্ড এছাড়া আমি প্রিভিয়াসলি চাল ডাল, তারপর আরও অনেক দেশ বিদেশে ফ্রিল্যান্সে অনেক কাজ করেছি, মোস্টলি ইন দ্য টেকনোলজি স্পেস। ইট জাস্ট হ্যাপেন্স টু বি দ্যাট আই স্টাডিড ফাইন্যান্স অর স্টাডিড অ্যাট ডিইউ, বাট মাই হার্ট ইজ উইথ
technology, and what I want to do in the long term, guys, is work in product design, engineering, and I hope ek shomoy ajke Nafiz bhai amake sujogta dibe product niye arekটু elaborate করে বলার, because আমার পুরা ইউটিউব চ্যানেলটা যেটা নিয়ে একটু হয়তো কথা হয়েছে সেটা করেছি আমি শুধু প্রোডাক্ট ম্যানেজমেন্টকে আরেকটু বড় করে তুলে ধরার জন্য বাংলাদেশিদের কাছে। আমি এখানে একটু পজ নিই, আপনাদের নেক্সট কোশ্চেনে আমরা চলে যেতে পারি। আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজার্স এই বিষয়গুলো আসলে দের ইজ এ হিউজ গ্যাপ আমি যেটা দেখছি, এবং আমাদের এটা নিয়ে আমরা একটা সেকশন আছে এবং উই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। সো এনিওয়েজ আমরা সৌরভ, ফার্স্ট কোয়েশ্চেনটা তোর থেকে আসুক। ডু ইট ম্যান, লেটস ডু ইট। এক্স্যাক্টলি। না, কথা হচ্ছে কি আসলে যে যখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ডিজাইনের কথা আসে তখন কিন্তু আমার মধ্যে এতগুলো কোয়েশ্চেন চলে আসে, বিকজ আমিও কিন্তু কাজ করতেছিলাম যখন আইটি নিয়ে বা টেকনোলজি নিয়ে, এগুলো যখন কাজ করি প্রোডাক্ট আমাদের যখন হঠাৎ করে এরকম কথা আসে যে কোন একটা প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট বলতে আসলে আমাদের অডিয়েন্সের কাছে একটু ক্লিয়ার করে বলবেন ফাহাদ ভাই, অনেকগুলো বিষয়ে হয়তো বা আমাদের আমি বলবো স্টুডেন্ট আছে অনেকে যারা কিনা জানতে চায়, কারণ ছোটবেলা থেকে যখন পড়ালেখা করে আসছে বলে কি বড় হয়ে কি হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। প্রোডাক্ট ডিজাইনিং ও প্রোডাক্ট ম্যানেজার যে আলাদা একটা কিছু হতে পারে, প্রফেশন হতে পারে, এটা কিন্তু অনেকের আমাদের আইডিয়া নাই। সো সেই দিকে আমি ফার্স্টে একটু মানে ভাইয়ের কাছে আগে বলতে চাচ্ছি যে পাঠাওয়ে যখন আপনি বলছেন যে প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যখন আপনি কাজ করছিলেন বা এখনো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই সেক্টরটা দেখছেন, একটু যদি আমাদের অডিয়েন্সকে জানান যে এখানে পার্টিকুলারলি আপনি কি করতে হচ্ছে। Sure. Product management is at the intersection. এটা তিনটা জিনিসের মাঝখানে বসেছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিজনেস এন্ড ডিজাইন। ইঞ্জিনিয়ারিং আর ডিজাইন এন্ড বিজনেস, এই তিনটার মাঝখানে। তার মানে আপনার কাজটা হচ্ছে একদম এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে কোনো প্রোডাক্টকে নামানো, এই প্রোডাক্টটার আদৌ কতটুকু স্কোপ আছে, কি প্রবলেম সলভ করবে এটা, এন্ড কিরকম হবে সেই সলিউশনটা, এটা আপনার যাচাই করতে হবে। এবং এটাকে নিয়ে ডিজাইন করতে হবে যে আচ্ছা দেখতে কিরকম হবে, কিভাবে কাজ করবে, ইউএক্সটা কি হবে, ইউজার এক্সপিরিয়েন্সটা কি হবে, এই খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। এন্ড দেন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে এই জিনিসটাকে কোড করে ফাইনালি একটা এন্ড মানে ফিনিশড প্রোডাক্টে দাঁড় করাতে হবে। এই ফিনিশড প্রোডাক্টটা তারপরে হাজার অথবা লক্ষ লক্ষ মানুষ ইউজ করবে। এটাই হচ্ছে টেকনোলজি প্রোডাক্ট ম্যানেজমেন্টের মূল বিষয়টা, যে বিভিন্ন জিনিসের সাথে কাজ করতে হবে, নট জাস্ট একটা বা দুইটা। এটা হচ্ছে একটা এন্ড টু এন্ড এক্সপিরিয়েন্স। এন্ড আমি জানি প্রোডাক্ট বলতে মানে এফএমসিজি বা ট্রেডিশনাল যে রোলগুলো আছে বাংলাদেশে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। আমরা যেটা নিয়ে কথা বলছি ইটস আ ডিজিটাল টাইপ অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো ইন আ নাটশেল দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এক্সেলেন্ট। আমি জানি এরকম অনেকগুলো টার্মস আপনি এখানে বলে ফেলেছেন যেগুলো হয়তো বা কয়েকজনের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আপনি বলেছেন ইউআই ইউএক্স এরকম কথাগুলো বলে ফেলছেন আপনি, কিন্তু মানে এটা হচ্ছে চোখে আমরা কি দেখছি বা কোন এক্সপেরিয়েন্সটা নিচ্ছি। এর পাশাপাশি আপনি বলে ফেলছেন বিজনেস মাইন্ডেডও হতে হবে, ওই লোকটা কিন্তু বিজনেসের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি পিপলদের নিয়ে যেহেতু তার কাজ করতে হয় তাদেরকে বুঝতে হবে, এবং ফাইনালি প্রোডাক্টটা হচ্ছে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হচ্ছে। সো ইয়েস, আজকে আমরা বেশ অনেক কিছু জানতে চাচ্ছি। নাফিস, আমার মনে হয় ভাইয়ের কাছ থেকে প্রথমে ভাইয়ের পাঠাওয়ের সাথে যুক্ত হওয়ার জার্নিটা তুমি জিজ্ঞাসা করতে চাই। না, আমি যে জিনিসটা জিজ্ঞেস করি, লেটস স্টার্ট উইথ দিস, বিকজ আমাদের গ্রুপে একটা প্রশ্ন করা হয়েছিল আমাদের অডিয়েন্সের থেকে। লেটস স্টার্ট উইথ দ্যাট। সো যে প্রশ্নটা করা হয়েছিল যে পাঠাও শুরু করার সময় কি কি প্রতিকূলতা ফেস করেছিলেন এবং কিভাবে সেটা আপনারা সলভ করেছিলেন। ও মাই গড। শিওর। সো পাঠাও শুরু হয়েছিল, কিন্তু ভাই আমি একটা কমন মিসকনসেপশন আছে যে পাঠাও রাইড শেয়ারিং দিয়ে বা বাইক শেয়ারিং দিয়ে শুরু হয়েছিল। আসলে কিন্তু তা না। আমরা শুরু করেছিলাম কুরিয়ার ব্যবসা দিয়ে। এন্ড আই থিংক একটা ভিডিওতে আমি এটা নিয়ে মানে একটা ইলাবোরেট কথা বলেছিলাম। ইট ওয়াজ বেসিক্যালি আস, মানে আমরা তিনজন ছিলাম, আদনান, ইলিয়াস আর আমি। এন্ড আমরা ট্রাই করছিলাম যে এমন কিছু সলভ করা যেটা ঢাকা শহরে একটা রিয়েল প্রবলেম। at that moment আমরা মনে করছিলাম ই কমার্সটা একদম ফাস্ট মুভ করছিল, ইট ওয়াজ গ্রোয়িং রিয়েলি ফাস্ট। সো আমরা চেষ্টা করছিলাম ওই ই কমার্স সেক্টরকে ডেলিভারির মাধ্যমে কেটার করতে, যে ই কমার্স বাড়তেছে ডেলিভারিও প্রয়োজন হবে। সো এটা একটা রাইজিং টাইড লিফটস অল বোটস, এরকম একটা কথা আছে। সো আমরা এই জিনিসটাতে ক্যাপিটালাইজ করতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি আগে এটারও এক স্টেপ আগে যদি বলি, পাঠাওয়ের সাথে আমার ইলিয়াস আর আদনানের সাথেও কিভাবে পরিচয় হয়। সো 15 সালে আমি অনেক জায়গায় ফ্রিল্যান্সিং করছিলাম। আমি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ছিলাম, অ্যাজ ওয়েল এজ ডিজাইনার ছিলাম, এন্ড অনেকগুলো জায়গায় কাজ করছিলাম।
আমার একটা নেটওয়ার্কিং ইভেন্টে আমি গিয়েছিলাম বিকজ আমি নিজে একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছিলাম। আমি কিন্তু তখনও স্কুলে পড়ি ভাই, আমি স্কুলে পড়ি অ্যান্ড আমি একটা প্রোডাক্ট নিজে বানাতে যাচ্ছিলাম। এই কারণে আমি নানা মানুষের সাথে নেটওয়ার্কিং করছিলাম, ইঞ্জিনিয়ার, ইনভেস্টার, অনেকজনের সাথে আমার কথাবার্তা হচ্ছিল। তো এরকম একটা ইভেন্টে আমার পরিচয় হলো ফাহিম সালের সাথে। ফাহিম সালে একজন বাংলাদেশি বাই অরিজিন, ওনার বাবা মা বাংলাদেশি, বাট উনি বোর্ন ইন সৌদি আরেবিয়া অ্যান্ড লিভড অল মানে ইউএসএ থাকতো, রাইট, এনআরবি বলতে পারেন। সো ওনার সাথে আমার পরিচয় হয় একটা নেটওয়ার্কিং ইভেন্টে। একটা দুইটা কথা হলো, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড যে আচ্ছা এত ছোট একটা ছেলে এত কিছু নিয়ে কাজ করছে, এন্ড হি ওয়ান্টেড টু নো মোর যে আচ্ছা তুমি এগুলা জিনিস করছো, আমার সাথে আরো একটু কথা বলো, বিকজ আই হ্যাভ কাম ব্যাক টু ঢাকা, আমি ঢাকায় ব্যাক করেছি একটা ইনকিউবেটর করার জন্য। একটা ইনকিউবেটর কি আমি জানতামও না। সো বিজনেস ইনকিউবেটর আমাকে পরে যেটা বোঝালো, এখানে বিভিন্ন স্টার্টআপ আইডিয়া নিয়ে আমরা কাজ করব, আমরা দেখব কোনটা কাজ করে কোনটা করে না, যেগুলো কাজ করবে সেগুলো নিয়ে আরো আগাবো। তো এই কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লাগলো, বিকজ যেটা বললাম আমি নিজেও একটা প্রজেক্ট নিয়ে আগাতে চাচ্ছিলাম এন্ড আই ওয়ান্টেড টু রিয়েলি মেক সামথিং মাইসেলফ। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমার একটা জিনিস যেটা ভালো লেগেছিল, আমি তো ক্লাস তখন কত 10-11 পড়ি, এন্ড এটা কোন ইয়ারের কথা বলছেন? 15 সালের দিকে। এন্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু গেট এনিওয়ান টু টেক ইউ সিরিয়াসলি। কেউ মানে সবাই তো বাচ্চা ভেবে মানে পাত্তাই দিত না, রাইট? Fahim, on the other hand, was someone who really looked at the substance. আপনি কি বলছেন, আপনার মেধা কতটুকু আছে, আপনি যেই জিনিসটা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আদৌ আপনার নলেজ আছে কিনা, এগুলো জিনিস যাচাই করে। আপনার এজ নিয়ে অত কেয়ার করতো না। এন্ড আমি পরে বুঝতে পারলাম কেন, বিকজ ফাহিম হিমসেলফ ওয়াজ আ চাইল্ড প্রটেজি। ও ছোটবেলায় থাকতেই অনেক বিজনেস করেছিল, অনেক সাকসেস পেয়েছিল, সফলতা পেয়েছিল ও আমেরিকায় বিজনেস করতে করতে, মানে ছোটবেলায়। সো যাই হোক, ওর সাথে কথা বলে আমি হ্যাক হাউসে আসলাম। হ্যাক হাউস যেটা ছিল একটা বিজনেস ইনকিউবেটর, ওখানে এসে আমার পরিচয় হলো ইলিয়াস আর আদনানের সাথে। ওরা অলরেডি সিমিলারলি ফাহিমের সাথে পরিচয় হয়ে ওরা হ্যাক হাউসে এসেছিল। অ্যান্ড ওখানে আমরা ফর দ্য নেক্সট 6 to 12 months আমরা জাস্ট চেষ্টা করছিলাম টু ট্রাই ডিফারেন্ট বিজনেস মডেলস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট উড সাকসিড, কোন জিনিসগুলো কাজ করবে। এরকম অনেক ব্যবসা আমরা ট্রাই করেছি, 2-3 মাস চলেছেও, বাট আলটিমেটলি বুঝতে পারলাম আচ্ছা এটা আসলে কোনো ফিউচার নাই। So we had to shut it down and move on with something else. So এই trial and error processের মধ্যেই পাঠাওয়ের জন্ম। And যেটা বললাম, পাঠাওয়ে we initially started with deliveries. কুরিয়ার তো কুরিয়ার, বাট ওইটার আগেও পাঠাওয়ের যে ভার্সনটা ছিল সেটা ছিল P2P ডেলিভারি। মানে হচ্ছে আপনি ধরেন আমাকে কিছু পাঠাবেন, আমি বনানীতে বসে আছি, ধানমন্ডিতে কিছু পাঠাবো আমার ফ্রেন্ডকে। সো এটা আমি এক্ষুনি কাউকে অ্যাপে রিকোয়েস্ট করে তাকে দিয়ে পাঠাইতে পারবো, সে এসে আমার কাছে পিক করবে আর আমার ফ্রেন্ডের কাছে ডেলিভার করে দিবে। সো এই কনসেপ্টটা নিয়ে আমরা শুরু করেছিলাম। হাউএভার তখন রাইডারও ছিল না, এরকম সাইক্লিস্ট বাইকার কিছুই ছিল না, এই কারণে এটা ফেল করেছিল। এটা একটা ভ্যালুয়েবল লেসন যে টাইমিং রিয়েলি ম্যাটার্স, রাইট? আইডিয়াটা হয়তো বা এই যে এখন কাজ করছে আমাদের পাঠাও পার্সেল, ঠিক এই জিনিসটাই 2-3 বছর পরে একদম ফাটাফাটি কাজ করছে, বাট তখন কাজ করেনি। বাট এনিওয়ে, লং স্টোরি শর্ট, স্টার্টেড উইথ দ্যাট এন্ড দেন উই মুভ টু B2B। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস একটা ব্যবসায় আমরা মুভ করলাম, যেখানে আমরা অন্য ই কমার্স ব্যবসা বা ফেসবুক পেজদেরকে আমরা কেটার করব, আমরা ওদেরকে আমাদের কাস্টমার হিসাবে অনবোর্ড করব, যাতে আমরা ওদের জন্য ডেলিভারি সার্ভিস দিতে পারি। সো আমরা কোল্ড ইনবক্সিং এর মাধ্যমে মানুষকে র্যান্ডমলি মেসেজ করলাম ফেসবুকে, আমরা নতুন বিজনেস শুরু করেছি, খুবই কম রেট, আমরা ফাস্ট ডেলিভারি করব, ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিব, এগুলো হচ্ছে সব ফিচার। আমরা এইভাবে বলে টোলে আমরা প্রথম কিছু কাস্টমার অনবোর্ড করলাম, and that was the start of Pathao Courier. I'll pause there if you guys have questions. I know I said a lot. Hey, yeah, I have some questions. এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন হচ্ছে যে আপনি বলছেন যে কি না আমার, আমি পাঠাওকে মোর অর লেস ফলো করতেছি। সো 2015 সালে আপনি যেটা বলতেছেন কুরিয়ার হিসেবে, ওই সময় আমি ইফ আই এম নট মিস্টেকেন তখন আরো কিছু কুরিয়ার সার্ভিস ছিল, নাম্বার 1। সো আপনারা কিভাবে তখন ওইখানে উঠে দাঁড়ালেন, এটা একটা বিষয়। হ্যাঁ, চেষ্টা করলেন। আরেকটা বিষয় হচ্ছে কি আপনি বলছেন যে ট্রায়াল এন্ড এরর করছেন প্রোডাক্টস, রাইট? সো কয়টা প্রোডাক্টস আপনারা ট্রায়াল এন্ড এরর করছেন, এন্ড দেন ওই প্রসেসটা কি যে আচ্ছা, বিকজ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছেন, বিজনেসে চিন্তা করতেছেন, ইউ গেট অ্যাটাচ টু দ্যাট যে এন্ড দেন ওটাকে ছেড়ে দিতে হবে, এন্ড ইট ফিলস ব্যাড, রাইট? এটা অনেক বিজনেস ওনার্স বা এন্টারপ্রেনার্সরা লাইক দে গেট মানে অ্যাটাচ টু দ্যাট। এটা একটা। সো ওটা আপনি কিভাবে করলেন? হাউ ডিড ইউ ডিসাইড যে ওকে ইউ নো হোয়াট, এটার এক্সপায়ারি ডেট চলে আসছে, উই হ্যাভ টু অ্যাবান্ডন দিস প্রজেক্ট বাই অ্যাবাউট দিস মিশন। আর যেটা হইতেছে আপনি যেটা বলছেন যে প্লিজ
গন শেষ করেন। আচ্ছা, আরেকটা যেটা সেটা হইতেছে যে আপনার যে নেটওয়ার্কিং ইভেন্টের কথা বললেন, ইফ সামওয়ান ইজ ইন্টারেস্টেড টু ডু দিস কাইন্ড অফ নেটওয়ার্কিং ইভেন্ট, তারা কিভাবে করতে পারবে? পারফেক্ট। ওকে, আমি শেষের থেকে শুরু করি। নেটওয়ার্কিং ইভেন্ট এখনো অনেক হয় পোস্ট করোনা, উই আর কামিং ব্যাক টু ফিজিক্যাল ইভেন্টস। ফেসবুক কিছু গ্রুপ আছে, একটা আছে স্টার্টআপ নলেজ হাব, আরেকটা আছে ডেসপারেটলি সিকিং এন্টারপ্রেনার্স। আমি এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। আমার রিসেন্টলি একটা ভিডিওতেও আমি লিঙ্কগুলো দিয়েছিলাম। আমাকে পরে ওই গ্রুপের অ্যাডমিনগুলো দে রিচড আউট, ওরা আমাকে পরে জানাচ্ছে যে আচ্ছা এতগুলো নিউ রিকোয়েস্ট আসছে, সবাই বলছে ইউটিউবে তোমার চ্যানেলে দেখেছে হ্যান ত্যান, এন্ড আই ফেল্ট ভেরি গুড দ্যাট পিপল অ্যাকচুয়ালি আর টেকিং অ্যাকশন, যে ওরা আসলে ওই জিনিসটা দেখে তারপরে জয়েন করতেছে, এন্ড হোপফুলি এক দুইজন আলটিমেটলি এই কমিউনিটির সাথে কানেক্ট হয়ে যাবে, হয়তো আমার সাথে পরিচয় হবে এই কমিউনিটির থ্রুতেই। সো এরকম কিছু গ্রুপ আছে নাফিস ভাই, আমি আপনাকে পরে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। এগুলোতে যদি থাকেন, সব লিঙ্কগুলো ইউজুয়ালি শেয়ার হয়, ইভেন্ট পেজ যাই বলেন এখানে শেয়ার হয়। আমি ইফ ইউ আর অন দ্য লুক আউট, আমি সবসময় মানে খোঁজে থাকতাম যে কিভাবে আমি কানেক্ট হবো এই ইন্ডাস্ট্রির সাথে আর একটু বেশি, বিকজ আমি তো আই ডিডন্ট হ্যাভ এনি প্রফেশনাল এক্সপিরিয়েন্স ভাই, রাইট? আমি তো মানে স্কুলে পড়তাম, রাইট? সো আই হ্যাড টু লিভ অনলাইন, আমি অনলাইনেই বসবাস করে আমার এগুলো খুঁজে বের করতে হয়েছে। সো দ্যাট ইজ ওয়ান থিং, আমি লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। দ্বিতীয়ত, আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, which is how do you know how to shut down a business, right? And there is a lot of emotional attachment, right? একটা জিনিস গড়ছি, একটা জিনিস প্রতি কাজ করছি, এটাকে মেরে ফেলতে সো টু স্পিক অনেক কষ্ট, রাইট? যে আচ্ছা কি মানে আমি এত বছর মানে এত দিন কাজ করলাম, যে একদিন কাজ করলেও সেটাও একটা বড় ইনভেস্টমেন্ট। সো আমাদের মানে আমার পার্সোনালি এই ক্ষেত্রে ফাহিমের থেকে অনেক কিছু শিখেছিলাম, বিকজ আই কুড নট টেক দ্য কল যে বন্ধ করে দিব। আমার ওই কলিজাটা ছিল না ওই সময় যে একটা কিছু বন্ধ করে দিব। বাট হোয়াট দ্য স্ট্রাকচার, আমি যদি একটু আইডিয়া দিই, ওয়াজ দ্যাট এভরি উইক আমার ফাহিমের সাথে একটা কল হইতো, অ্যান্ড আমি প্রথমে যে বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করছিলাম, ইট ওয়াজ ঢাকা রাইডস। এটার মানে হচ্ছে কার পুলিং একটা সার্ভিস, ধানমন্ডি থেকে বসুন্ধরা। এটা একটা নোহা গাড়ি আমরা ভাড়া করেছিলাম, ধানমন্ডিতে প্রত্যেকদিন সকালে দাঁড়াতো, বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটি পর্যন্ত যাইতো। কেন এই রাউট? বিকজ বাকি সব রাউট আমরা মনে করেছিলাম যে বাস রাউট আছে, রাইট? বাসের একটা ভালো নেটওয়ার্ক আছে, বাট ধানমন্ডি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো ডাইরেক্ট বাস নেই। সো এটা একটা আনট্যাপড বা আনসলভড প্রবলেম। সো ঠিক আছে, এখানে আমরা যদি একটা বাস দিই, অনেকজন মিলে একটা গাড়িতে উঠে তারা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে পারবে। এতে আমাদের যেটা সুবিধা, আমরা অনেকজনের থেকে ধরেন 150 বা 120 টাকার মতো করে নিব, একটা এসি সার্ভিস প্রোভাইড করব, অ্যান্ড কয়েকটা ট্রিপ মারলেই হয়তো আমাদের দিনের তেল এবং ড্রাইভারের খরচ সব উঠে যাবে। এরকম ছিল আইডিয়াটা। অ্যান্ড দি আদার থিং ইজ, এই কার পুলিং জিনিসটা এর আগে কখনো বাংলাদেশে হয়নি। সো উই ওয়ান্টেড টু ট্রাই অ্যান্ড এক্সপেরিমেন্ট ওয়েদার এই জিনিসটা করলে মানুষ আসলে ইন্টারেস্টেড হবে নাকি। লং স্টোরি শর্ট, এটাই ছিল প্রোডাক্টটা। সো এভরি উইক আই উড টক টু ফাহিম, আমি ফাহিমের সাথে চেক ইন করতাম যে এই উইকে কি কাজ করেছি, হোয়াট ওয়াজ দ্য প্রোগ্রেস, গেট আইডিয়াস ফ্রম হিম, কিভাবে এটাকে আর একটু গ্রো করা যায়, মার্কেটিং কিভাবে করব, এরকম আমাদের জ্যাম সেশন হতো। আফটার অ্যারাউন্ড 2 or 3 months ইশ, এটার একটা মানে বয়লিং পয়েন্ট হইলো, যেখানে একদিন সকালে আমার মনে আছে ফাহিম আমাদের সাথে মর্নিং মিটিংটায় ঢুকে ও জাস্ট বললো যে লুক গাইজ, এটা গত কয়েক সপ্তাহ ধরে উইভ বিন অবজার্ভিং zero growth. It's really tough to scale this product because of traffic, especially because এই গাড়িটা 2-3টা ট্রিপ মারতে একদম জান বের হয়ে যেত, রাইট? বিকজ থেকে বসুন্ধরা গিয়ে ওখান থেকে আবার রাশ আওয়ারে ফেরত আসা, দিনে 2-3টা ট্রিপ করা অনেক ডিফিকাল্ট ছিল, এন্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু তেল গ্যাস এগুলোর টাকা উঠায় আনা, তারপরে ড্রাইভার খরচ উঠায় আনা। দ্য বিজনেস মডেল জাস্ট ডিড নট ওয়ার্ক। সো এই জিনিসটা আই আন্ডারস্টুড ইট, বাট আই কুড নট, মানে আমি তখন ওই মানুষের মানে আই ডিডন্ট হ্যাভ দ্য মাইন্ডসেট to take action and stop the business right there. But Fahim, on the other hand, taught me that it's okay যদি business modelটা না কাজ করে, to say, you know what, এটা কাজ করতেছে না, we should stop it. So এই লেসনটা আমাকে তখন ওর থেকে শিখেছিলাম আমি, and I really learned how to communicate that as well, right? Because at that moment Fahim was like, look guys, এই জিনিসটা আমরা করছি, এটা অনেক ভালো এফোর্ট দেওয়া হয়েছে, but at this point এটার ফিউচার মনে হচ্ছে না আছে, it's better that you guys spend your time on some other project. And এভাবে মানে খুব ফ্রেন্ডলি ভাবে কমিউনিকেট করে দিয়েছিল, but you know it's still emotional. And so if you ever talk to Ilyas, my friend, মানে ও আপনাকে বলবে that I cried that day, right? আমি একদম কান্নাকাটি করছিলাম যে I really
this is my baby, right? And I've been working so hard on it, and it was just মানে একটা ওয়েবসাইট দাঁড় করাইছিলাম, একটা পুরা নোহা গাড়ি ভাড়া করছিলাম, ওইটার মধ্যে জিপিএস ট্র্যাকার বসাইছিলাম, and it was like so you never forget the first মানে initiative that you take, right? And it was just so emotional for me that মানে yeah, so anyway ওইটা was difficult, but I learned a lot. মানে আমরা আমাদের সেশনটা ইমোশনাল হচ্ছে আস্তে আস্তে। না এরকম I didn't think we would even talk about this. Yeah, মানে আমরা কথা বলবো হ্যাঁ এটা নিয়ে কথা ভাবি নাই। আনএক্সপেক্টেড আমরা টুইস্ট করে দিছি আর কি জিনিসটা। না এটা আই ক্যান রিলেট, বুঝছিস সৌরভ, মানে আমিও এরকম একটা প্রজেক্ট করছিলাম, বুঝছিস, ই-কমার্সের একটা ইয়া করছিলাম, তুইও হয়তো বা করছিস আর কি। এন্ড যখন দেখতেছি যে জিনিসটা মানে ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট প্রজেক্ট টু বি সাকসেসফুল, রাইট? খুবই চেষ্টা করি যে এটা সাকসেসফুল হোক, বাট and then you have to make that call যে you know this is it, এটা হবে না। এইখানে কিন্তু নাফিস এইখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে ওকে একটা জিনিস বোঝা যে কখন কুইট করা উচিত বা কত দ্রুত কুইট করা উচিত, এইটা যেমন বোঝা দরকার, একই সাথে বোঝা দরকার যে আমি কি পরিমাণ এফোর্ট দেওয়ার পরে এই ডিসিশনটা নিতে পারি। যেমন ফাহাদ ভাই কিন্তু বলতেছিলেন যে হি গেভ হিজ অলমোস্ট এভরিথিং এট দ্যাট এজ, তার হয়তোবা মানে পুরো ফোকাস ছিল এটা, এমন না যে ওইখানে গিয়ে আরো এটা করবো ওইটা করবো, মানে তার ফুল ফোকাস অ্যাজ ওয়েল অ্যাজ। আমি জানি না ফাহাদ ভাই সেই সময় কত ঘন্টা কাজ করছেন আপনি? Bro, এটা খুবই ডিফিকাল্ট বলা, বাট আই রিমেম্বার দ্যাট সো হিয়ারস মানে লেট মি সেট দ্য কনটেক্সট, রাইট? আমি কিন্তু তখন স্কলাস্টিকা স্কুলে পড়ি, রাইট? আমি স্কুলে পড়ি, এন্ড আমি প্রত্যেকদিন স্কুল শেষ হইতো লেটস সে अराउंड 1টা-2টার দিকে। আমি স্কুল আমার ছিল উত্তরা, স্কলাস্টিকা উত্তরা ছিলাম। উত্তরা থেকে বনানী আসতাম, একটা বাস নিয়ে আমি বনানী আসতাম, এন্ড এসে স্কুল ইউনিফর্ম পরে আমি অফিসে ঢুকতাম। মানুষজন কিছুক্ষণ তাকায় থাকতো, বাট ইভেন্চুয়ালি ওরা ইউজড টু হয়ে গেছিল। কাপড় চেঞ্জ করতাম, তারপরে আমি 1টা বা 2টা থেকে যে কাজ করা শুরু করতাম, রাত অ্যাটলিস্ট 10:30 পর্যন্ত আমরা অফিসে থাকতাম। অফিসে থেকে তারপর আমি বাসায় যেতাম, সেটা ছিল আবার ধানমন্ডিতে। সো আই ডিড দিস ফর অ্যাটলিস্ট মানে 3 মান্থস টানা। অ্যাট দ্যাট পয়েন্ট, এন্ড অনেকদিন স্কুল বাঙ্ক করে এটাও করছি, এটা মানে সত্যি কথা যেটা। And at that point I felt very drained je you know I've given this my all and there's no this is not a lack of effort, this is a problem with the business model. There's a good reason to quit things, right? Good reason হচ্ছে আচ্ছা জিনিসটা fundamentally it's not working out, right? Bad reason to quit is I'm lazy, আমার মত, right? so এটাও আসলে চিন্তার বিষয়। তো মানে ভাইয়ের কথা এইটাই দেখ, আমিও আমার ফ্যামিলি বা আশেপাশে বেশ গুড কুইটার হিসেবে পরিচিত। হ্যাঁ, আমি অনেক কিছুই দেখা যায় কিছু একটা করে ওখান থেকে হয়তো বা কিছু একটা পাইছি বা না পেয়ে যাই হোক, আর কি তুমি তো সবকিছু ছেড়ে দাও, তুমি তো এটা 2 দিন পরে ছেড়ে দিবা। মানে আমার আশেপাশে অনেকেই আছে খুব ভয় পায় যে আমি যখন কোনো একটা ইনিশিয়েটিভ নেই তখন তারা চিন্তা করে আহারে কয়টা দিন জানি টানে। আবার পাশাপাশি আমি বেশ কয়েকজনকে দেখি যে এই জিনিসটা এনজয় করতে, তারা তাদের নামের পাশে লেখে যে সিরিজ এন্টারপ্রেনার, তারা সুন্দর করে বলে এর অর্থ হচ্ছে আমি একটা দিন বেশি দিন হয়তো টানি না, আমি একটার পর একটা করতে থাকি। এনিওয়ে, এখানে মজার জিনিস হচ্ছে আমি যে আসলে আমাদের অডিয়েন্সের কাছে যেটা বলতে চাই যে একটা জিনিস ছেড়ে দেওয়ার আগে না ওটার মধ্যে একটু 100% দিয়ে বুঝে একটা সার্টেন টাইম লেন্দি করা। আসলে আমার মনে হয় আই হ্যাড এ কোয়েশ্চেন, ভাইকে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে কখন বা কত দিন পরে গিয়ে বোঝা উচিত যে জিনিসটা ছাড়বো কি ছাড়বো না। এটা মনে হয় একদম ডিফাইন করা পসিবল না, প্রত্যেকটা বিজনেস মডেল অনুযায়ী মনে হয় ওটার আউটপুট এখানে দেখতে হয়। কিন্তু কোনো ভ্যারিয়েবল আছে কি যেটা দেখে আসলে আমরা বলতে পারবো যে ওকে দিস ইজ দ্য টাইম, যেটা হয়তো বা উই ফাইন সালে ভাই সেই সময় ডিসিশন নিতে পারতেন? রাইট সত্যি কথা যেটা, এখন এটা অনেকটুকু স্ট্যান্ডার্ড হয়ে আসছে। 2-3টা টার্ম বলবো এন্ড দেন আমি এক্সপ্লেইন করব। প্রথমত আমি এট দ্যাট টাইম হোয়াট আই ওয়াজ লুকিং ফর ওয়াজ প্রোডাক্ট মার্কেট ফিট। এটা আমি বলতে চাইছিলাম এখনই আর কি, আওয়াজ করতে আসতেন। সো নাফিস ভাই যে টার্মটার কথা বলছে প্রোডাক্ট মার্কেট ফিট, ইট ইজ অ্যাকচুয়ালি মিনিং দ্যাট আপনি যেটা মানে ক্রিয়েট করছেন এটার জন্য ডিমান্ড আছে ফ্রম ইউজার্স বা কাস্টমার্স, এন্ড দে আর উইলিং টু পে ইউজিং দেয়ার অ্যাটেনশন অর টাইম অর সামথিং, দে আর উইলিং টু পে উইথ সামথিং, রাইট? সো ইফ দ্যাট ইজ দ্য কেস, আপনি যেটা বানাচ্ছেন সেটা মানুষ চায় এন্ড দে আর উইলিং টু পে, তাইলে ইউ হ্যাভ প্রোডাক্ট মার্কেট ফিট, রাইট? আমাদের যেটা সমস্যা ছিল, we were offering something that was quite valid but people were not willing to pay enough, রাইট? আমাদের যদি ওই পার ট্রিপে 500 টাকা দিতে রাজি হইতো, আমি এই প্রাইস এক্সপেরিমেন্টটাও করেছিলাম যে আপনারা কি 500 টাকা দিতে রাজি হবেন নাকি, ওই দিন কেউই আসে না, রাইট? ওরা দে রাদার গো অন আ সিএনজি অর সামথিং এলস। সো ওই প্রাইস পয়েন্টে নো ওয়ান ওয়াজ এবল টু মিট আস, এন্ড ওই প্রাইস পয়েন্টটার নিচে
আমরা নিজেদেরকে সাস্টেইন করতে পারতাম না। সো এই জিনিসটা যাচাই করাই সবচেয়ে বেশি জরুরি, যে এই বিজনেসটাকে সাস্টেইন করার জন্য কোন প্রাইস পয়েন্ট বা কোন রেভিনিউর মাধ্যম বা মডেল আমার বেছে নিতে হবে, এন্ড সেটা কি আসলেও কাস্টমারদের জন্য মানে ইজ ইট বেনিফিশিয়াল, আর দে উইলিং টু পে দ্যাট প্রাইস উইথ দেয়ার অ্যাটেনশন অর টাইম। আমি আরেকটা জিনিস বলি, ফেসবুক কিন্তু কাউকে চার্জ করে না, রাইট? টাকা কিন্তু নেয় না, কিন্তু অ্যাটেনশন নেয়। অ্যাটেনশনটা নিয়ে ওরা অ্যাড বেচে, and আপনি ওই অ্যাটেনশনটা দিচ্ছেন দেখি ইটস ওয়ার্থ ফর দেম। সো এটাই প্রোডাক্ট মার্কেট ফিট মাইট লুক ডিফারেন্ট ফর ডিফারেন্ট কোম্পানিজ, বাট ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল। এখানে ফাহাদ ভাই আমি একটা প্রশ্ন করব, সৌরভ, সেটা হচ্ছে আমি একটা বিষয় নিয়ে একটা ভিডিও করতেছিলাম, বুঝছিস? সো আই ওয়াজ রিসার্চিং এই যে প্রোডাক্ট মার্কেট ফিটের একটা বিষয় আছে, আর একটা হচ্ছে স্টার্টআপ কালচারে। হ্যাঁ, এখন এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা হয়ে যেতে পারে। there are many companies, হ্যাঁ, স্পেশালি সিলিকন ভ্যালিতে এটা হয়, এবং আমি জানি ফাহাদ ভাই এটা ভালো মতনই জানে। সেটা হইতেছে যে sometimes it works like a Ponzi scheme, হ্যাঁ, correct me if I'm wrong. সো যেটা অনেক সময় যেটা হয় যে প্রোডাক্ট মার্কেট ফিটটা they don't care, and what they do is that two examples, Theranos আর হচ্ছে WeWork, রাইট? ফাহাদ ভাই তো ভালো মতনই জানে আর কি, WeWork আর Theranos কেস স্টাডি যেটা আর কি। সো they just বুঝছিস, মনে কর কি বলে সিড, কি রাউন্ড অফ সিরিজ মনে কর ইয়া করতে, কি সিড A B C চলতে থাকে, বুঝছিস? So what happens is that if a company is doing really well, মানে মনে কর যে is doing not well but above average than industry, right? So what they do is VC firms, they just bring in more investors and investors without really taking care of the product, how well is it fitting in the market, right? So এটা আমি জানতে চাচ্ছি যে কি ফাহাদ ভাই, what's your take on that? But আপনার right, এটা কি বাংলাদেশে হয় কিনা, বা what's your stance on this? Right. Two thoughts, bhai. I think you put really good examples, but difference আছে between Theranos and WeWork, and যেহেতু এগুলা নিয়ে এখন I think সিরিজও বের হয়ে গেছে, টিভি সিরিজও বের হয়ে গেছে, এটা বেশ পপুলার ইন কালচার। প্রথমত Theranos কিন্তু একটা মানে প্রপার ফ্রড, because they had a product, they promised a product that was just not possible, or they weren't able to make it. মানে প্রোডাক্ট যেটা মানে বলতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, it is a straight up false, একদম মিথ্যা কথা। That is fraud. But the problem with WeWork is something completely different, which is WeWork is, I think, a very proper business in the sense that, I mean, I think they do have something valuable. মানুষজন অফিস স্পেস ফুল টাইম নিতে চায় না, তারা একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করতে চায়, তারা ওই মানুষের আশেপাশে কাজ করতে চায়। আমি পার্সোনালি অফিস স্পেস বা কোওয়ার্কিং স্পেস অনেক জায়গায় ইউজ করছি, বাংলাদেশের বাইরে, এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। প্রবলেম যেখানে হয়েছে, এটা কিন্তু ইটস নট আ টেক বিজনেস, কিন্তু ওই কোওয়ার্কিং স্পেস বেচাটা এটা টেক বিজনেস না। WeWork যেটা করছে, ওরা নিজেদেরকে একটা টেক বিজনেস হিসেবে সাজায়, ওরা হিউজ টাকা রেজ করেছে টেক বিজনেস হিসাবে। এখন এখানে আরেকটু আমরা তাইলে নুয়ান্স বা ডিটেইল আলাপে চলে যাচ্ছি, বাট বেসিক কথা হচ্ছে ভ্যালুয়েশন কিন্তু ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ কোম্পানিজ। আপনি যদি একটা রিয়েল এস্টেট কোম্পানি হন, আপনার যে ভ্যালুয়েশন হবে, আপনি একটা টেক কোম্পানি হলে তার থেকে কমপ্লিটলি ভিন্ন মানে ভ্যালুয়েশন হবে। ইউজুয়ালি টেকদের valuation higher, কেন? Because আপনি without scaling much cost, আপনি additional cost না incur করে আপনি অনেক বেশি কাস্টমার কাছে নিজেদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। That is not necessarily true for WeWork, which is more like a real estate company than a tech company, because ওদের যেখানেই প্রেজেন্স থাকতে হবে, ওদের অফিস নিতে হবে, ওদের ইন্টেরিয়র করতে হবে, ওদের সাপ্লাইজ লাগবে, ইউটিলিটি বিল, অনেক কিছু আছে। So in a nutshell, that is the difference, I think. Okay. Nice finding, bhai. Nice finding. Yeah, that's very So okay, the very good answer. আচ্ছা সৌরভ, তুই নেক্সট প্রশ্নটা কর, একটা কন্ট্রোভার্সিয়াল কিছু একটা বলে দে তাড়াতাড়ি, যেন অডিয়েন্স মজা পায় এমন কিছু। আমি কি বলবো দোস্ত, আমি কি বলবো, আমার কাছে কিন্তু একটা আছে। আমি জানি না তুই কি বলতে চাস। আমার কাছে তো ভাইদের ওই যে মানে রিসেন্ট যে হয়তোবা আমিও যে এই দিক থেকে খুব একটা বাহিরে, আমি জানি না, অ্যাপ ছাড়া খ্যাপ আমার খুব জানতে ইচ্ছা করে। হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? তুই এটা বলতে চাইছিস খুব খারাপ, আমার কোশ্চেন কেন নিবি যা বেটা? আচ্ছা ভাই, মানে ওই যে মাসুদ, তুমি কি কোনোদিন ভালো হবে না? ও বাই দ্য ওয়ে, ওখানে কিন্তু ওই এমাজ কিন্তু আছে ওখানে, আমাদের বন্ধু ইমাজ হচ্ছে সেই মাসুদ। আমার খুব ইচ্ছা করতেছিল ওকে পার্সোনালি বলতে, মাসুদ ভালো যে, কিন্তু খুব নিজেকে ওই যে আগের সৌরভটা তো নাই, আমি একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি না, তো খুব ছেড়ে দিয়েছি, বন্ধু মানুষ থেকে ছেড়ে দিলাম। কিন্তু এই মাসুদকে ভালো করার জন্য যে চেষ্টাটা,
বা এই যে মাসুদ হয়ে গেছে, আসলে মাসুদ নামটা ইউজ না করি, অনেক মাসুদ আছে ভালোই, যাই হোক। সো সেই জায়গায় ওই অ্যাপ ছাড়া খ্যাপের বিষয়টা আসলে পাঠাও কখন বুঝতে পেরেছে আরে ভাই এটা আমাদের জন্য খুবই আসলে একটা ট্রাবলসাম হতে যাচ্ছে। আর পাঠাও আপনি যেহেতু প্রোডাক্ট ডিজাইনে বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আছেন, আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু জানার চেষ্টা করব যে আপনার কোন কোন অ্যাপ্রোচ গুলো বা আপনাদের কোন কোন অ্যাপ্রোচ গুলো এই জিনিসটাকে আসলে হ্যান্ডেল করছে, প্লিজ। শিওর ভাই, শিওর। সো ইন আ নাটশেল, অ্যাপ ছাড়া চলাটা ডিউরিং কোভিড এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, বিকজ কয়েক মাস ধরে বা প্রায় 1 বছর ধরে সব রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে বন্ধ রাখা হয়েছিল ডিউ টু লকডাউনস এন্ড এভরিথিং, রাইট? লকডাউনের কারণে অ্যাপগুলো বন্ধ ছিল। এই সময়টা মানুষের তো তাও চলাচল করতে হয়েছিল, তারা তখন স্ট্রিট হেলিং করেছিল, তারা রাস্তা থেকে রাইড নিয়েছিল। সো এটা একটা মানে অভ্যাস হয়ে গেছে ওখান থেকেই, এন্ড এখন মনে মনে দেখা যায় মানুষ দাঁড়ায় আছে ওইভাবেই রাইড নিচ্ছে। এখানে দুইটা বা তিনটা কয়েক ডিসঅ্যাডভান্টেজ আছে when you do this, মানে রাস্তা থেকে যদি ক্যাব নেন। একটা হচ্ছে সেফটি, আপনি চিনেন না জানেন না একজনের পিছনে যদি চলে যান, এটা একটু রিস্কি হয়ে যেতেই পারে, এন্ড অনেক আমরা রিপোর্ট পেয়েছি যেখানে এটা আসলেও হ্যাজ লেড টু সাম ব্যাড আউটকামস। দ্বিতীয়ত, আপনি জানেন না এই পার্সনটা আসলে কতটুকু চালাইতে পারবে, রাইট? ওনার দক্ষতা নিয়ে কিন্তু আপনার কোনো আইডিয়া নাই, ওনার লাইসেন্স আছে নাকি, এটা ওনার ভেহিকল নাকি, কোনো কিছুই আপনি জানেন না। সো এটা একটা রিস্ক। তৃতীয়ত, যদি কোনো দুর্ঘটনা হয়েও যায়, এমন না যে পাঠাওয়ে চললে কোনো দুর্ঘটনা কখনোই হবে না, ঢাকা শহরের রাস্তা এন্ড রিয়েল ওয়ার্ল্ডের সিনারিওতে অবশ্যই দুর্ঘটনা হতে পারে। আমরা যদিও এখন ইন্স্যুরেন্স প্রোভাইড করি, আপনার যদি কোনো ইনজুরি হয় বা কিছু হয়, আমরা ইন্স্যুরেন্স প্রোভাইড করি প্রত্যেক রাইডের জন্য। তো এই বেনিফিটটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনি যদি ক্যাপ নেন। সো এই তিনটা কারণে আমার মনে হয় একটু কশন নিয়ে রাইডগুলো মানে হেল করা উচিত। এন্ড এটা যেহেতু কোভিডের সময় একটা অভ্যাস হয়ে গেছে, এন্ড যেহেতু কিছু মানুষ রাইড পেতে হয়তো বা সময় লাগছে, এই কারণে রাস্তায় যেয়ে তারা রাইড নিচ্ছে, এটা আসলে যার যার মানে ডিসিশন দিন শেষে। বাট এই রিস্ক গুলো জেনে শুনে নেওয়া উচিত। আমার মনে হয় অনেকজন যেটা করে, তারা এগুলো কিছু না ভেবে কনভিনিয়েন্সের কথাটাই শুধু ভেবে তারা নিয়ে নেয়, বাট অনেক ক্ষেত্রে এটা ব্যাকফায়ার করতে পারে বা ইট মাইট বি আ প্রবলেম ফর দেম গোয়িং ফরওয়ার্ড। সো এটাই জাস্ট মাথায় রাখার জন্য আমরা মনে করি যে অ্যাওয়ারনেসটা থাকা উচিত দ্যাট দিস আর সাম প্রবলেমস দ্যাট ইউ মাইট ফেস। ফাহাদ ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি, এইটা তো আপনারা বলবেন এটাই তো স্বাভাবিক, এটা হচ্ছে জনগণের ব্যাপার। মানে ইফ ইউ অ্যাস্ক মি, আমি মানে ক্যাপ নেই না, বা আমার নিজেরও নিতে ভয় লাগে, কারণ ওই রিস্কটার কারণে আপনি যেগুলো লিস্ট করলেন। বাট আমার কাছে আরেকটা জিনিস আছে, ফাহাদ ভাই স্কিপ করে গেছে। আমার মতো যারা মানে হয়তো বা অফিসে যাওয়া আসার জন্য অফিস থেকে গাড়ি পাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে আমি রাইড শেয়ারিং করেই চলে যাচ্ছি, রাইড হেল করছি, সেই জায়গায় কিন্তু আমার অফিস থেকে বিলটা নিতে আমার রিসিট লাগে। তো পাঠাও কিন্তু আমাকে বিলটা দেয়, আমাকে বাকিটা কিন্তু আমাকে বিল দেয় না। সো আমার মান্থলি প্রায় এটা তোর মেইন কনসার্ন, 10,000 টাকা কিন্তু আমার হারিয়ে যেত। That's a lot of money. That's a lot of money. এটাও আরেকটা মানে ফাহাদ ভাইয়া জানবে, আমার মতো ইউজাররাও আছে যারা ইউজ করে এটা এই কারণে, কারণ বিলটা লাগবে, আদারওয়াইজ আমিও দৌড় দিতাম। না সেটা তো সারেন না। আমি বলতে চাচ্ছি কি যে আমি নিজেও মনে করছি ইউজুয়ালি এটা করি না, রাইট? করি না, নট বিকজ অফ যে মানে বিকজ আমার নিজের সেফটির জন্য আমি করি না, বুঝছিস? যতই আমাকে বলুক, কিন্তু বিষয় হইতেছে যে কি, সৌরভ, তোর কাছে কি মনে হয় না যে কি অডিয়েন্স ফিল ডিসঅ্যাসোসিয়েটেড বিকজ পাঠাও বলতেছে যে বিকজ তাদের একটা মানে ইন্টারেস্ট আছে, মানে আমাদের ব্যবসাকে এটা ডেফিনেটলি মানে আমাদের স্বার্থে মানে ইট ডেফিনেটলি প্লেজ ইন যে আচ্ছা মানুষজন যদি অ্যাপে বেশি রাইট নেয় আমাদের পাঠাও হিসাবে ভালো, দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু। বাট while that is true, it is also true যে ওই রিস্ক গুলো এক্সিস্ট করে if you do take offline rides. They are both true and they can both be true, you know? মানে ব্যাপারটা এমন হয়ে গেছে না যে আসলে দিন শেষে তুই যাই বলিস না কেন, আমি জানি না, বাই দ্য ওয়ে দিস ইজ নট স্পন্সর্ড, হ্যাঁ দিস ইজ নট স্পন্সর্ড, হ্যাঁ স্পন্সর্ড। সো যেটাই বলিস না কেন, দিন শেষে আসলে ওই রিস্ক ফ্যাক্টর গুলোকে মানে ব্যাপার কি, আমরা অনেক সময় কেয়ারলেস হয়ে যাই। আমি নিজের কথা যদি ভাবি, আমি ভাবি কি যে আচ্ছা করলাম, কিন্তু আমার ছোট ভাই মনে কর রাইড নেওয়ার আগে আমি কিন্তু বলবো এই অ্যাপ ছাড়া কিন্তু যাবি না, বা আমার ফ্যামিলি অন্য মেম্বারকে অ্যাপ ছাড়া কিন্তু প্লিজ অ্যাপে, আমি কিন্তু নিজে থেকে অ্যাপ থেকে ডাউনলোড করে দেব। সো ব্যাপারটা হচ্ছে অনেক সেম মানে আমার মানে যাদের প্রতি আমি কেয়ার করি তাদের জন্য আমি বলছি যে অ্যাপ, কিন্তু নিজের জন্য আবার আমি অ্যাপ ছাড়া ক্যাপ। সো ওই জায়গাটা মনে হয় অনেকটা হিপোক্রেসি চলে আসে, কারণ ছোট ভাই বলতে পারে তুমিও তো করো অ্যাপ ছাড়া, মানে না নিজের প্রতি আমরা সব সময় একটু মানে রিস্ক নিয়ে নেই, অন্য মানে নিজের মনে হয় আগে একটু আইকনিক হওয়া দরকার যে দেখ আমি ইউজ করি তুইও কর।
ওকে, ফাহাদ ভাই একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হইতেছে যে কি আমরা দেখতাম যে আগে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিতেন, প্রচুর পরিমাণের। এখন দেখি আপনারা খারাপ ডিসকাউন্ট করে দিছিল আমার, মানে আমাদের অভ্যাস খারাপ করে দিয়েছিলেন। কিন্তু বিলিভ কর ভাই, আমি বাসে উঠতে পারি না আমার অফিস থেকে। আর প্রবলেম হচ্ছে আমাকে কিন্তু গাড়ি দেয়া হয়, আমাকে গাড়ি এসে নিয়ে যাবে। বিলিভ কর এই পাঠাওয়ে বাইকে উঠতে উঠতে আমি গাড়িতে উঠতে পারি না, আমি সাফোকেটেড ফিল করি লিটারেলি। ভাই মানে আমি সেই ধানমন্ডি থেকে অফিস যখন করি, এটা হচ্ছে 2015-তেই আমি কম্পিউটার সোর্সে ফার্স্টে জয়েন করি দেন এনিওয়ে। সো ওই দিক থেকে তারপরে একটা লার্নিং এ বা এইভাবে ক্যারিয়ার। সো আমি প্রচুর মুভ করতে হতো। আমার অভ্যাসটা ভাই নষ্ট করলেন এই ডিসকাউন্ট দিয়ে। পরে ডিসকাউন্ট গেল কই? Where is my discount code? বলেন তো ফাহাদ ভাই, where's our discount yeah, so code? no, this is a great question and I'm glad. দিয়েন। হ্যাঁ না মানে look, this is a great question and আপনারা clearly অনেক রিসার্চ করে এখানে you're coming up with these questions. ভাই এটা মন থেকে কথা কোশ্চেনটা আসছে, এটা অন স্পট আমরা বলছি। yeah no, Right, but Choro? good question nonetheless. The main point is that you give discounts শুরুতে when you want to build traction in a platform, like to raise awareness. আপনার এই ডিসকাউন্ট গুলো দিয়ে কাস্টমারের মনে একটু জায়গা করে নিতে হবে, বিকজ শুরুতে আমরা যখন মানে বাইক শেয়ারিং শুরু করেছিলাম, এটা কিন্তু একটা মানে জিনিস ছিলই না। ইট ওয়াজ নট আ মোড অফ ট্রান্সপোর্টেশন ইন বাংলাদেশ। কেউ বাইকে চড়ে মানে অচেনা মানুষের পিছনে কোথাও যেত না, রাইট? আমার মনে আছে আমি ব্র্যাক আর এনএসইউর সামনে দাঁড়ায় প্রথম কিছু কাস্টমার যখন অ্যাকোয়ার করছিলাম, তারা সেফটি নিয়েও কনসার্ন ছিল যে আচ্ছা চিনি না জানি না বাইকে চড়বো, বাইকটাও মানে একটু নড়বড় করলে যদি পড়ে যায়, অনেক কনসার্ন ছিল। এন্ড এই মোড অফ ট্রান্সপোর্টেশনটাকে একটা পপুলার বা জনপ্রিয় মাধ্যম করে দেওয়ার জন্য আমরা যখন শুরু করেছিলাম, উবারও কিন্তু দে ওয়ান্ট ডুইং বাইক শেয়ারিং, রাইট? সো ওই সময়টাতে এই জিনিসটাকে কাস্টমারের মানে মাইন্ড আনার জন্য we did a lot of discounts, we did a lot of promo codes and we tried to make our presence felt, right? এই জিনিসটা করার মানে অ্যাওয়ারনেসটা রেজ করার এর চেয়ে ভালো কোনো ওয়ে ছিল না এট দ্য টাইম। আমার মনে আছে আমাদের একটা খুব জনপ্রিয় ক্যাম্পেইন ছিল, আই থিঙ্ক ঢাকার যেখানেই যাইতে পার, আপনি ঢাকার যেখানে ইচ্ছা যান 50 টাকায়, রাইট? এনিওয়্যার ইন ঢাকা 50 টাকা, right? এটা February of 2017 মনে করেছিলাম। Anywhere in Dhaka, 50 টাকা. So it sounds very good and there was a lot of buzz and a lot of things, but the true journey of a company is that you raise awareness, you build a valuable product যেটা আসলেও কাজ করবে, যেখানে রাইডারও আছে, কাস্টমারও আছে, দুই সাইডই চলছে, and then you have to get to sustainability. At this point in time, Pathao is, let's say, 6 or 7 years old at this point, and Amra at this point we're getting to a sustainable business model. Jekhane we are, doing multiple business lines: courier, rides, food, etc. Kichu jinish ekhono grow korche. Amra food e ekhono we are spending some money. We're trying to grow our business in food. We're trying to definitely grow in many different aspects. But in some cases, we do want to build a sustainable, profitable business jeta sustain korbe and also value add korbe to the users. So এই কারণে খুব লং নুয়ান্স আনসার দিলাম, বাট এই কারণে যে কোনো কোম্পানি, পাঠাও কেন, এনি কোম্পানি, আপনি আমাদের কম্পিটিটর বা যে কোনো কোম্পানিকে যদি দেখেন, দে উইল স্টার্ট উইথ প্রোমো কোডস এন্ড দে উইল স্টার্ট উইথ কাস্টমার অ্যাওয়ারনেস, বাট ওভার টাইম দিস হ্যাজ টু ডিক্রিজ টু বিকাম আ সাস্টেইনেবল কোম্পানি। আর যদি না হয় এরকম, মানে যদি যদি প্রমিস করে যে কোনো দিনই এরকম রিয়েলিস্টিক প্রাইসেস দিবে না, এরকম তো কিছু এক্সাম্পলও আছে মার্কেটে, রাইট? এক্সাম্পলস আর দেয়ার ব্রো। হ্যাঁ, না, ইটস ওকে, ইটস ওকে। তবে আমি বলবো এই ব্যাপারে আপনারা 100% সাকসেসফুল। ইয়েস, আমরা বলবো যে আমি হুকড হয়ে গেছি তা না, আই এম এনজয়িং ইট, উই আর এনজয়িং ইট। এক্স্যাক্টলি। তবে নাফিস, তুই বলার আগে আমি একটু বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে there were several other companies who tried the same model as you brought up this ride sharing, তাই না? বাইকের এই যানজটের মধ্যে দিয়ে যে শুধু বাইক না দোস্ত, আরো তো আছে সিএনজি টিএনজি, আরো কিছু তো আছে। না আমি সিএনজির কথাই বলতেছি না, অনেকে অনেক রকম করছে। আমি শুধুমাত্র বাইকের কথা যদি পার্টিকুলারলি বলি, সো বাকিদের ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আসলে সেইভাবে পাঠাও ছাড়া বাকিদেরকে আমরা ওইভাবে পাচ্ছি না। সো কি মনে হচ্ছে আসলে ব্যাপারটা কি? কোনো স্ট্র্যাটেজিক কোনো ডিসিশন ছিল নাকি একটু ধৈর্য, না কি ব্যাপারটা কি আসলে? Yeah, no, I think definitely there were some moves, but I think critical কিছু টাইমে we were able to do certain things. We had our ups and downs, but একটু যদি let me take a step back and answer that. So why did
Pathao survive, why is it still running, and আমরা যেই পরিমাণে এখন যে স্কেলে কাজ করছি সেখানে কেন কাজ করছি, and কেন অনেক কম্পিটিটর যারা আমাদের সাথেই ছিল তারা কেন সাকসেসফুল হয় নাই। আই থিঙ্ক অনেকগুলো ফ্যাক্টর আছে, এন্ড অনেকগুলো আমি মানে চিন্তাও করবো না, হয়তো বা একটু লাখও কাজ করেছে, বাট যেগুলো নিজের কন্ট্রোলের মধ্যে ছিল তার মধ্যে প্রথমত ছিল উই আর উইলিং টু ডু দ্য ডিফিকাল্ট থিংস অ্যাট দ্য রাইট টাইম, রাইট? অনেক কোম্পানি ছিল যারা রাইট টাইমে ডিফিকাল্ট ডিসিশনগুলো নিতে পারে নাই, অ্যান্ড দে হ্যাড টু গো আউট অফ বিজনেস ইভেন্চুয়ালি। অনেকটুকু ছিল because of the talent that we had. At some point we hired some of the best people that we could have access to. মানুষজন যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেছে, বাংলাদেশে রাইড শেয়ারিং আসার আগে বিশ্বব্যাপী কিন্তু এই জিনিসটা প্রচলিত ছিল। সো উই ওয়ার এবল টু কাইন্ড অফ হায়ার পিপল যারা এই মার্কেট বা এই ধরনের বিজনেস এর আগেও দেখেছে, এক্সপিরিয়েন্স পিপল যারা আমাদেরকে হেল্প করতে পেরেছে এই জিনিসটাকে প্রপারলি এক্সিকিউট করতে। তৃতীয়ত, উই ওয়ার এবল টু বিল্ড টেকনোলজি দ্যাট ওয়াজ রিয়েলি এবল টু adapt. So আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। টেকনোলজি ইজ নট দ্য ফার্স্ট থিং। আপনাদের মনে হয়তো বা প্রথমত পাঠাও নিয়ে চিন্তা করলে টেকনোলজি আসবে না, বাট ব্যাক এন্ডে আসলে অনেক টেকনোলজি আছে যেগুলো ইউজার হয়তো বা অবভিয়াসলি চিন্তা করে না। এক্সাম্পল, প্রাইসিং। আপনি যে অ্যাপটা খুলে এখন যদি একটা পিক আপ আর ডেস্টিনেশন দেন, যে প্রাইসটা দেখবেন সেটা এখন একটা অ্যালগোরিদম আপনাকে শো করে, রাইট? এটা শুরুতে একটা ফিক্সড প্রাইসিং ছিল, রাইট? এই অ্যালগোরিদমটা এখন ডাইনামিকলি চেঞ্জ করবে প্রাইসিং, ডিপেন্ডিং অন বাইরে বৃষ্টি হচ্ছে নাকি, ডিপেন্ডিং অন বাইরে মিছিল মিটিং হইলে গাড়ি বা বাইক কমে যাবে, সাপ্লাই কমে যাচ্ছে সেটার উপর মানে মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস ডিপেন্ড করে এই অ্যালগোরিদমটা এখন কাজ করতেছে। সো এই জিনিসগুলো most companies in Bangladesh were not able to build. This is one part of why we were able to stay ahead of the curve. We were able to respond to these things a bit faster technically. So অনেকগুলো কারণ আছে, এই তিনটা জিনিস আমার মাথায় আসলো, but I'm sure আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। না ভাই, একদম অন পয়েন্ট। খালি এই জায়গা থেকে এটা কমপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেন দিয়ে রাখতে চাই, এটা ডিসক্রাইব করতেও পারেন অথবা এখানে ইগনোর, যে অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড টাকার মূল্য কিন্তু অনেক সময় কমে আসে বাড়ে, তাই না? ইনফ্লেশনের কারণে আসলে মেইনলি কমতেই থাকে। সো আপনাদের অ্যালগোরিদমে কি ইনফ্লেশনের ব্যাপারটাও চলে আসার চান্স আছে নাকি অলরেডি আছে? সো হোয়াট উই ডু ইজ কিছু জিনিস উই কিপ মানে হিউম্যান ইন্টারভেনশন, কিছু জিনিস অটোমেটেড। থিংস লাইক ওয়েদার, থিংস লাইক সাপ্লাই ডিম্যান্ড, এগুলো জিনিস অটোমেটেড। কিছু জিনিস অ্যারাউন্ড প্রাইসিং পাওয়ার, এই জিনিসগুলো আর মোর হিউম্যান ওরিয়েন্টেড। সো এগুলো জিনিস আমরা ফ্রম টাইম টু টাইম আমরা রিভাইজ করি অ্যান্ড উই ট্রাই অ্যান্ড মেক দোজ রিফ্লেকশনস পসিবল। সো এগুলো জিনিস ইয়েস উই আর থিঙ্কিং অফ ইট, উই আর থিঙ্কিং যে, অ্যান্ড এগুলো জিনিস আসলে আমরাও চিন্তা করার আগে রাইডার যারা, তাদের যদি তেলের প্রাইস বেড়ে যায়, ওরাই দে মেক ইট হার্ড, রাইট? ওরাই আমাদের কাছে কমিউনিকেট করে যে আগের প্রাইসিং কিন্তু এখনের কাছে ইটস নট মিটিং দ্য এক্সপেকটেশন, রাইট? তো এগুলো জিনিস আমরা কনস্ট্যান্টলি ফিডব্যাক নিচ্ছি। আমাদের কমিউনিটি ম্যানেজার আছে যারা রাইডারদের সাথে দৈনন্দিন কথা মানে কমিউনিকেশনে থাকে। সো উই আর ইন দ্য পালস, আমরা পালসে আছি যে কি আসলে প্রয়োজন ইন দ্য কারেন্ট সিনারিও। গ্রেট। সৌরভ, আমার একটা কোয়েশ্চেন আছে তো প্লিজ। আমি তোকে সরি, হ্যাঁ ব্যাকিং আপ, হ্যাঁ ব্যাক কর তুই প্লিজ, পিছাই যা। ওকে, সেন যে কোশ্চেনটা তোমাকে ব্যাক দিস প্লিজ, যেটা আমি খুব ইন্টারেস্টেড, এবং এটা একটু আই ডোন্ট নো হাউ উড ইউ পুট ইট, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য ডিসকাউন্ট স্ট্র্যাটেজি। আই আন্ডারস্ট্যান্ড যে আপনারা যখন ফার্স্টে আসছেন ডিসকাউন্ট এটা খুবই জরুরি। ইভেন এটা উবারকেও আমি দেখছিলাম, আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন দেখতেছি উবার কি বুঝি না তখন, রাইট? সো আমার একটা কাজিন এসে আমাকে বলতেছে যে কি তুমি এটা ইনস্টল করো, $15 ফ্রি রাইড পাবা, বিকজ ওই পাবে, এই জন্য আমাকে জোর করে করা হয়েছে আর কি, রেফারেল কোড। হ্যাঁ, রেফারেল। তো যাই হোক, তো তখন আমি বুঝিনি, আমি কেন আমার উবার লাগবেও তো না, ওয়াই উড আই ইভেন নিড ইট? সো ওইখান থেকে আমাদেরকে অভ্যস্ত করানো হয়েছে এবং আমরা অভ্যস্ত হয়েছি। এবং অনেস্টলি বলতে সেই কারণে কিন্তু আগে তো ফর এক্সাম্পল উবারও ইউজ করা হইতো না ওইভাবে করে, গাড়িতে চড়বো মানে এটা এবার কি মানে, রাইট? বা আমি গাড়িতেও কখনো চলতাম না, আমি বাইকেও কখনো চলতাম না, আমি আইদার সিএনজি না হলে আমরা বাস ইউজ করি ইউজুয়ালি, রাইট? সো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ডিসকাউন্ট স্ট্র্যাটেজিটা, আই আন্ডারস্ট্যান্ড যে অ্যাডপশনের জন্য ইটস নেসেসারি, রাইট? এখন এইটা কোন সেক্টরে এটা অ্যাপ্লিকেবল? ফর এক্সাম্পল আমি ধরেন একটা রেস্টুরেন্টের বিজনেস দিলাম, আমাদের জনাব সৌরভ, তুই মাগনা এমন সব আসলে আমি বুঝতে পারছি, সৌরভ তুই ইচ্ছা করে এমন জায়গায় যে নিজের ব্যবসায় কাজে লাগাচ্ছিস। শুন না, কথাটা শুন, ঠিক আছে? একটু তো জ্ঞান নেই, ঠিক আছে? নিয়ে তো হইতেছে যে ধরেন একজনের রেস্টুরেন্ট বিজনেস আছে, রাইট? এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, দুটো এক্সাম্পল দেই। একটা রেস্টুরেন্টের বিজনেস কি করলো, সে হইতেছে
খুব কম দামে আপনার সেট মেনু দিল, একদম অসম্ভব কম দামে, এত কম দামে যেটা সে প্রফিট করার কথা না, কিন্তু সে ওই প্রমোশনের জন্য সে করছে। এখন দেখা গেছে যখন সে প্রমোশনটা বন্ধ করে দিল, গেস হোয়াট, সৌরভ, কি হয়েছে? ফুটফল কমে গেছে, মানুষজন আর আসে না, রাইট? আর অন আদার হ্যান্ড আরেকটা রেস্টুরেন্ট, এটা আমি আমার রাজশাহীতেই বলতেছি, হ্যাঁ, এরকম একটা রেস্টুরেন্ট আছে, একটু প্রিমিয়াম রেস্টুরেন্টটা, বুঝলি? তো ওরা কখনো ডিসকাউন্ট দেয় না, দে ডু অল সর্ট অফ প্রমোশন, বাট দে ওয়ন্ট গিভ ইউ ডিসকাউন্ট, খুব রেয়ারলি দে ডু গিভ, অ্যান্ড তাদের ভালো এবং তাদের কোয়ালিটি ভালো, ইউনো। সো এই যে এই ব্যাপারগুলোটা, এটা কি টেক ইন্ডাস্ট্রিতে ইজ ইট অ্যাপ্লিকেবল, নাকি এটা কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল? আরেকটা বিষয় হচ্ছে যে কি, আপনারা যখন ডিসকাউন্টটা দিচ্ছেন, লসটা কিন্তু ইনকার করতেছে, বা লসটা অ্যাবজর্ব বা নিতেছে কোম্পানি, রাইট? পাঠাও নিতেছে, রাইট? লসের ভাড়া, হ্যাঁ, সাবসিডাইজ করতেছে। সো এই জায়গাটা একটু আপনি একটু এক্সপ্লেইন করবেন যে এটা তো কিভাবে আপনারা ওটার ইয়াটা? Sure. Look, subsidies are a tool to raise awareness. It's a marketing tool, and anyone who understands marketing deeply knows that এটা শুধু one of many tools. এটা একটা tool of many tools, right? আরো টুল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এটা one of the tools. So এখন সব টুল সব বিজনেসের ক্ষেত্রে কাজ করে না, বা করতেও পারে, ডিপেন্ডস অন দি অ্যাপ্রোচ, রাইট? সো এখানে এই ডিসক্লেমারটা দিয়ে নিলাম। এখন ভাই, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট মাস্ট নট বি, মানে আমি যদি 300 টাকার বার্গারকে 30 টাকায় বেচি, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, তখন পারসেপশনটা একটু ডিফারেন্ট হয়ে যায়, যে ও মানে আমি 300 টাকার বার্গার যদি 30 টাকায় বেচি, মনে হয় যে ও এটা লো কোয়ালিটি, ইট মাস্ট নট বি দ্যাট গুড, অত ভালো হওয়ার কথা না, বিকজ 30 টাকায় বেচতেছে। ওই জিনিসটা কন্ট্রোল করে আমি যদি কিছু করতে চাই, আমি এমন কিছু ভাববো যে আচ্ছা, এটা নর্মালি 300 টাকা, 30 টাকা চাওয়ার দরকার কি, আমি 1 টাকা বললাম, 300 টাকার বার্গার তুমি এখন 1 টাকা পাবা। সো প্রাইসটা স্ল্যাশ করে দেখানো। আমরা পাঠাও when we played with pricing, আমরা সবসময় লেটার স্টেজ 2018 থেকে আমরা সবসময় স্ল্যাশ করে দেখাইতাম, এটা নর্মাল মূল্য হচ্ছে 300 টাকা, কিন্তু তুমি এখন বিকজ অফ ইউর প্রোমো পাচ্ছ 200 টাকা। উই ওয়ান্টেড টু অলওয়েজ কমিউনিকেট যে এই রাইডটা কিন্তু আসলে 300 টাকার রাইড, তুমি বিকজ ইউ আর লাকি এন্ড বিকজ ইউ হ্যাভ দিস প্রোমো কোড, ইউ হ্যাভ ইট এট 200। সো ওই জিনিসটার ভ্যালু ভার্সেস প্রাইস, এই জিনিসটাকে যদি আপনি সেপারেট করতে পারেন, তাহলে আই থিঙ্ক কাস্টমারের মাইন্ডে আপনি নিজের প্রোডাক্টটাকেও একটা উচ্চ জায়গায় বা যে জায়গায় রাখতে চাচ্ছেন সেটাও রাখতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ একটা আকর্ষণীয় প্রাইসিং অফার করতে পারবেন। সো এটা একটা ফার্স্ট থট মনে হয়। বাট এটা তো ধরেন যে রেস্টুরেন্টের আমি এক্সাম্পলটা দিচ্ছি, তারা তো সেম কাজটা করছে, যে ধরেন যে এটা অবশ্য করে কি না, অ্যাকচুয়ালি করে না মেবি, রাইট? আমি দেখি আমি একটু তোকে এই জায়গা থেকে অ্যাড করে যাই, ভাইয়ের কথাটা কিন্তু এখানে খুব ক্লিয়ার। তোর প্রথম দিকের ভিডিও কিন্তু এটার উপর করেছিলে যে কিভাবে সাইকোলজিক্যাল প্রাইসিং করতে হয়। তবে এখন ভাই যে কথাটা বললো সেটার সাথে যদি একটু আমি রেশ করে নিয়ে আসি, এখন একটা লোক যখন 300 টাকায় সেল করে, তিনি বার্গারে যে কম্পোনেন্ট গুলো দিচ্ছে, এলিমেন্টস গুলো দিচ্ছে, একটা লোক যখন সেটাকে ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে মনে কর 100 টাকায় সেল করতেছে, সে কিন্তু ওই 300 টাকার বার্গারটা আসলে দিতে পারে না। যদি সাবসিডি করে, যেমন ভাইরা হচ্ছে সাবসিডাইজ করছেন, সেখানে তারা নিজেরা কিছু দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ দেখা যায় কি রেস্টুরেন্টরা দিনেরটা দিনে হিসাব করে, যে আমি এত টাকা 100 টাকায় যদি বেচি, আমাকে কিন্তু এটা কমে হলেও আমাকে 70 টাকায় বানায় শেষ করতে হবে, অথবা 95 টাকায় বানায় শেষ করতে হবে। ব্যাপারটা এমন না যে তিনি 300 টাকার প্রোডাক্টটা দিয়ে 100 টাকা বলবেন। তো সেই জায়গাটায় দেখা যায় কি ওই অডিয়েন্স, ওই ভিজিটর যারা আসছে, খাবার খেতে আসছে গেস্টরা, তারা কিন্তু তাদের ওই টেস্ট বার্ডে ওই জিনিসটা তাদের দিয়ে দেয় না, যে হঠাৎ করে যখন প্রাইসটা আবার বাড়ানো হবে, ডিসকাউন্টটা উঠিয়ে নেওয়া হবে, তারা বারবার ফেরত আসবে। ওই জিনিসটা কিন্তু তাদের মধ্যে, বিকজ সৌরভ ভাই, দোজ আর কমপ্লিটলি ডিফারেন্ট প্রোডাক্টস। আপনার 70 টাকা যেই বার্গারটা, সেটা ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট বার্গার কম্পেয়ার্ড টু আ 300 টাকা বার্গার, ইফ ইউ আর ডুইং ইট রং। মানে আপনি যদি লেটাসটা ভুল দেন, প্যাটিটা ভুল দেন, মানে ডিফারেন্ট লো কোয়ালিটিটা দেন, ডিফারেন্ট প্রোডাক্ট। ওটা আমার টেস্ট বারের সাথে ডিফারেন্ট গেম খেলবে, ও আমার টেস্ট বারকে ধরে রাখবে। উদ্দেশ্য ছিল যে প্রথমবার কাস্টমারকে অ্যাকোয়ার করা, আপনার যে উদ্দেশ্যটা ছিল প্রথমবার কাস্টমারকে অ্যাকোয়ার করা, ওকে রিটেইন করা বা হুক করা, ওকে সেকেন্ড টাইম আনা, সেটাই মানে ফ্লপ হয়ে যাবে, সেটাই মানে ভালো লাগবে না ইফ ইউ আর কম্প্রোমাইজিং অন কোয়ালিটি। সো ওই মেসেজিংটা আই থিঙ্ক, মানে অফকোর্স এই কারণে মার্কেটিং একটা আসলেও স্কিল, মানুষজন হয়তো একটু নুয়ান্সে হারায় যায়, বাট এটা আসলেও একটা স্কিল যে কিভাবে কমিউনিকেট করতেছেন আপনার ভ্যালু প্রপোজিশনটাকে।
অ্যাবসলিউটলি এই ক্ষেত্রে আমার এটার সাথে আরেকটা রিলেটেড যে কোয়েশ্চেনটা রিগার্ডিং দ্য প্রাইসিং স্ট্র্যাটেজি, আপনারা যখন প্রাইসিং স্ট্র্যাটেজিটা সেট করেন, রাইট, লাইক একটা ভাড়া সেটা 200 টাকা হোক 210 টাকা, এখানে তো ইভেন পুরো একদম এটা তো রাউন্ডেড থাকে না, অনেক সময় না অ্যাকচুয়ালি থাকে, আপনাদের এখানে রাউন্ডেড থাকে, বা অনেক সময় আমরা দেখছি রাউন্ডেড থাকে না, বা এনিওয়েজ এই প্রাইসিং স্ট্র্যাটেজিটা সেক্ষেত্রে আপনারা কিভাবে করেন, বা হোয়াট ইজ দ্য রাউন্ডেড হয় প্রপার না রে, ওয়ে? 2 টাকা 3 টাকা আমি তো নিয়মিত ব্যবহার করি, আমাকে তুই জিজ্ঞাসা করতে ও পারিস আমার হ্যাঁ, পুরো তুই কি তুই মানে তো আমি গাড়ি কাস্টমার, খুব আইডল অ্যাভয়েড করি, কাস্টমার। আমি খুব অ্যাভয়েড করি। হ্যাঁ, আমার মানে আমার অফিসে আমার এতগুলো করে বিল জমে হচ্ছে, সেগুলো আমি জমা দিই অফিসে। যাই হোক, এনিওয়ে, সো হ্যাঁ 2 টাকা মানে 272 টাকা 73 টাকা হ্যাঁ, এরকম খুব এই যে আসতে থাকে। প্রাইসিং স্ট্র্যাটেজিটা Right. একটু Right. So our pricing strategy in a nutshell takes many things into account. আমি একটু আগেও বলছিলাম about the algorithm. এটা বেসিক্যালি সাপ্লাই আর ডিমান্ডের একটা খেলা। সাপ্লাই কতটুকু আছে, সাপ্লাই বলতে কয়জন অ্যাভেলেবল রাইডার আছে, বাইকার আছে, গাড়ি আছে, এন্ড ডিমান্ড হচ্ছে কয়জন রিকোয়েস্ট করছে। আপনি বাদে অনেকজন তো আশেপাশেই রিকোয়েস্ট করছে, তো কত ওই ডিমান্ডটা। যত বেশি ডিমান্ড আর যত কম সাপ্লাই তত হায়ার প্রাইস। এটা বেসিক ইকোনমিক্স, রাইট? যে যদি সাপ্লাই কম থাকে, ডিমান্ড বেশি থাকে, আমার বেশি প্রাইস বাড়ায় দিয়ে আমার সাপ্লাইকে আরো আনতে হবে, রাইট? ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ফিলোসফি, যে ঠিক আছে, রিলায়েবিলিটি। হ্যাঁ বল। কিন্তু হাউ ডু ইউ ডিটারমাইন দ্যাট প্রাইস? ওই প্রাইসটা শিওর, ইউ নো মানে Sure, তুই কি sure. বলতে ওটা কি চাচ্ছিস একটা 200 বেস হবে, প্রাইস 500 মানে হবে, কোনটা নাকি দিয়ে একটা, অ্যাকচুয়ালি দিন শেষে মাল্টিপ্লাইড হবে? হ্যাঁ মানে ইউনিট নট মানে মানে আমার কথা হচ্ছে কি, এটা আসলে শুধু পাঠানোর জন্য না, সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিন্তু, রাইট? আমি একটা বার্গার 300 আচ্ছা, টাকা আমি এটাকে 250 আরেকটু টাকা, তাহলে প্রথমে ফিলোসফি থেকে আসি, এন্ড দেন হ্যাঁ, আপনার let's do that. একদম মূল কোশ্চেনে আসি। হুম। আমরা একটা প্ল্যাটফর্ম গড়তে চাচ্ছি যেটা লক্ষ লক্ষ রাইডারদেরকে একটা স্টেবল ইনকাম দিবে, একটা এনাফ ইনকাম দিবে ওদের জীবন জীবিকা চালানোর জন্য, রাইট? ওরা পার্ট টাইম কাজ করতে পারে, ফ্লেক্সিবল ওয়ার্ক, বা ওরা যদি চায় ফুল টাইমও কাজ করতে পারে, সারাদিন কাজ করতে পারে, বেশি ইনকাম হবে। সো আমরা চেষ্টা করি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম পৌঁছায় দিতে রাইডারদেরকে। সেটা 30,000 টাকা হইতে পারে ফর সামওয়ান ওয়ার্কিং ফুল টাইম ইন পাঠাও, দে উইল প্রবাবলি মেক 30,000 টাকা ইফ দে আর অন বাইকস, রাইট? কারে একটু বেশি হইতে পারে if they're working full time and they're doing let's say 10-12 trips per day, এরকম একটা ইনকাম আমরা দেখছি হচ্ছে। সো এই ইনকামটা ইনশোর করার জন্য আমাদের কত প্রাইসিং করতে হবে এন্ড ওদের কয়টা ট্রিপ করতে হবে পার ডে, এটা একটা ব্যাক ক্যালকুলেশন আমরা করি। আমরা মিলাই দেখি যে আচ্ছা জিনিসটা কি আদৌ ফিজিবল ফর সামওয়ান ওয়ার্কিং অন আ প্ল্যাটফর্ম। বিকজ একদিকে সৌরভ ভাই যেরকম আমার কাস্টমার, যে রাইডারটা সৌরভ ভাইকে পৌঁছায় দিচ্ছে গন্তব্যে, সেও কিন্তু আমার কাস্টমার, তারও ইনকামটা প্রোভাইড করা আমার দায়িত্ব। আর যদি না করি, ও অবভিয়াসলি মুভ করবে বা করবেই না এই কাজটা। সো ওই জিনিসটা আকর্ষণীয় করার জন্য ওই রাইডারের কাছে আমার একটা সার্টেন প্রাইস পয়েন্ট রাখতে হচ্ছে। সো এই জিনিসটা আমরা চিন্তা করি। আমরা অলসো চিন্তা করি যে সৌরভ ভাই কোন পয়েন্টে যে মনে করবে যে না, আমি যে সময় বাঁচাচ্ছি, আমি যে কনভিনিয়েন্সটা পাচ্ছি, দিস ইজ নট ওয়ার্থ দিস অ্যামাউন্ট অফ মানি, বা এটা একটু বেশি হাই প্রাইস হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা অ্যালগোরিদমটা অ্যাট দিস পয়েন্ট অটোমেটিকলি অ্যাডজাস্ট করে যে আচ্ছা প্রায় মানে কাস্টমার 10টা কাস্টমার খুলে 5 জনই বের হয়ে গেছে, যখন এটা দেখি আমাদের প্রাইসিং ইজ প্রবলি টু হাই। এটা অ্যালগরিদম নিজেই দেখে। যদি ধরেন 2 জন বের হয়ে গেছে, তাহলে হয়তো বা ইটস ফাইন, রাইট? আমরা এরকম একটা সার্টেন লেভেল, আমি এগুলা শুধু এক্সাম্পল হিসেবে নাম্বারগুলো বলছি, বাট এরকম একটা কনভার্সন রেট আমরা খুঁজি যে আচ্ছা কোন লেভেলে প্রাইসিংটা ইজ অ্যাপ্লিকেবল অর অ্যাপিলিং টু আ লট অফ কাস্টমার্স অ্যাজ ওয়েল। সো এই দুইটা সাইডই আমাদের ব্যালেন্স করতে হয়, স্পেশালি ফর আ মার্কেট প্লেস লাইক আওয়ার্স। আমি জানি মনে হয় না যে আমরা একটা মার্কেট প্লেস, বাট আমরা আসলেও একটা মার্কেট প্লেস যেখানে দুই পার্টি মিট করছে একটা সার্ভিস, তারপরে দুজনকে সাথে এক্সচেঞ্জ করছে। উই আর জাস্ট দ্য মিডিয়াম। নাইস থট। নাফিস, এভাবে কোনো চিন্তা করিনি যে পাঠাও একটা মার্কেট প্লেস। লিটারালি ইট ইজ। ফ্রিল্যান্সাররা এখানে আসছে। ইট ইজ ফাহাদ ভাই, আপনার কাছে একটা মানে আমার পার্সোনালি আমি ফেস করছি দেখে আমি এরকম একটা কোয়েশ্চেন থ্রো করছি। আসলে নাফিস, আমরা কিন্তু নিজেদের কোয়েশ্চেন করতে গিয়ে আমাদের গ্রুপের যারা মেম্বারস আছে তাদের কোয়েশ্চেন কিন্তু কমে যাচ্ছে, ওগুলো কিন্তু ফেস করি। আমার অনেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট এন্ড ওইসব নিয়েও ইভেন্চুয়ালি কথা বলবো আমরা। হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে এই যে ডিজিটালি পেমেন্ট যে রিসিভ করতে একটু অনাগ্রহ দেখায় রাইডার্সরা, এটা কেন? আর মানে এইদিকে আসলে কি চিন্তা করছেন আপনারা? রাইট। সো ডিজিটাল পেমেন্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। ডিজিটাল পেমেন্টের প্রবলেমটা হচ্ছে ইউজ কেস, বা আমরা আবার একটু ছোট্ট করে ফিলোসফি নিয়ে কথা বলি, এন্ড দেন মেইন কাজ অফ মানি বা টাকার আসল কাজটাই হচ্ছে কিন্তু একটা কিছুর জন্য এক্সচেঞ্জ করবো, রাইট? আমি টাকা দিয়ে হয়তো একটা বিস্কিট কিনতে পারবো বা চা কিনতে পারবো, কিছু একটা আমি এক্সচেঞ্জ করতে পারবো। ইন দ্য কেস অফ দ্য রাইডার্স, ওরা টাকাটা দিয়ে হয়তো বা গ্রোসারিজ কিনবে বা তেল কিনবে,
তাদের বাইকের জন্য। সো এই তেলটা তো কেনা যাচ্ছে না ইউজিং ডিজিটাল পেমেন্ট ইন মোস্ট কেসেস, রাইট? এই ডিজিটাল পেমেন্টে যখনই আটকায় টাকাটা, তখন ওরা জিনিসপাতি কিনতে একটু ঝামেলা ফেস করে। সো দে অলওয়েজ প্রেফার ক্যাশ, যে আচ্ছা ক্যাশ হইলে আমার নগদ টাকা আছে, আমি এখন যা ইচ্ছার উপর খরচ করতে পারবো, যেটা ইচ্ছা, রাইট? সো এই এক্সচেঞ্জটা যখন মানে আপনি যদি ইউএসএ বা অন্য কোনো ডেভেলপ কান্ট্রির কথা চিন্তা করেন, টাকা ইজ টাকা, ওয়েদার ইজ ডিজিটাল অর ফিজিক্যাল, রাইট? এই জায়গাটায় আমরা এখনো পৌঁছাইনি অ্যাজ আ কান্ট্রি, রাইট? আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন ওখানে যায়নি যে রেল স্টেশনে যেয়ে আমি সব জায়গায় বিকাশে টাকা দিব বা অন্য কোনো ক্রেডিট কার্ডে বা কিছু একটা দিয়ে টাকা দিব, রাইট? ওই স্টেশনে ওই জায়গায় এখনো যায়নি। সো এটা হচ্ছে মেন একটা ব্যারিয়ার, যে আচ্ছা আমি টাকাটা যে ডিজিটালে নিই এটা একটু আটকায় যাচ্ছে, আমার আবার ক্যাশ আউট করতে হচ্ছে। সো ওই জায়গাটায় একটু মানে রেজিস্ট্যান্স আছে ফর শিওর। মানে হাতে এই মুহূর্তে থাকা মানে আমি এই মুহূর্তে যা ইচ্ছা করতে পারতেছি, আর এটা হচ্ছে ওই জায়গায় আছে, ওখান থেকে উঠিয়ে আনতে হবে। সো বাংলাদেশ আসলে আমি বলবো না ক্যাশলেস এর দিকে একদম, বাট লেস ক্যাশের দিকে যেভাবে আমরা যাচ্ছি, সো পিপল উইল বি মোর ইউজড টু ইন অর্ডার টু রিসিভিং দিস মানি, সাচ মানি। আচ্ছা ভাই, আমি একটু মানে নাফিস, তোর কিছু বলার থাকলে একটু অডিয়েন্স, আমার তো অনেকগুলো আছে, প্রশ্ন আছে, একটু বল, কারণ আমার এর পরের কোশ্চেনগুলো একটু টাইম নিতে পারে, তুই প্লিজ আগে। আচ্ছা, ঠিক আছে আমার কিন্তু অনেকগুলো কোশ্চেনস আছে, রাইট? তারপর যেমন ওকে, একটু মেম্বারদের গুলো বলিস ভাই। আচ্ছা হ্যাঁ, মেম্বার যেটা সেকেন্ড মোস্ট ভোটেড কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার প্ল্যান কি যদি পাঠাও ফেইল করে? হোপফুলি ইট ওয়ন্ট, বাট ইউ নো, গড ফরবিড। শিওর, লুক, আমি এই পডকাস্ট শুরুতেই যেটা বলেছিলাম, বাই প্যাশন আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, বিজনেস, এই জিনিসগুলোতে। ইফ আই ওয়ার নট ডুইং পাঠাও, মানে আমি যদি পাঠাওয়ে কাজ না করতাম আজকে, আমি অন্য কিছুতে সিমিলার ইন্ডাস্ট্রিতেই কাজ করতাম। ইট উড বি মেবি মানে অন্য হয়তো বা ডাইরেক্ট রাইড শেয়ারিং না হইলেও, ডাইরেক্ট প্ল্যাটফর্ম না হলেও অন্য কিছু, বাট টেকনোলজি ওরিয়েন্টেড। কিন্তু আমি হয়তো বা কোডার হইতাম না বা ডাইরেক্ট ডিজাইনার হতাম না, মানে ফুল টাইম, বিকজ আমার পছন্দ বিজনেস করা, আই.ই 10 জনকে আনবো, একটা টিম গঠন করব, একটা বড় কিছু বানাবো যেটা অনেকজনকে রিচ করবে, এমন একটা কিছু করার আমার প্যাশন। সো আমি আজকে যদি পাঠাও না করতাম, আমি প্রবাবলি সিমিলার একটা টেকনোলজি বিজনেস দাঁড় করাতাম। Or so I think. But life is is very unpredictable. But at this point, that's what I would do. Okay. All right. আরেকটা যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে না এটা না বলি আমি। আচ্ছা ওকে, করে হাসিস না ভাই। আচ্ছা, did they surpass their break even? Are they planning on expansion in other countries? If yes, then what are the barriers? Their future goal also added যে ওনারা আপনারা হইতেছে নেপালেও সার্ভিসটা ইয়া করতেছেন, সো আই থিংক হ্যাঁ। Sure. Look, we are so কিছু verticals are still in growth phase, যেমন পাঠাও ফুড, এখানে we are willing to spend more on marketing and we are willing to grow the business a bit more. কিছু verticals যেমন courier are closer to profitable, closer to break even, and very soon will be so, right? এরা break even এর দিকে আমরা আগায় নিচ্ছি, আমরা চাচ্ছি এটাকে একটা সাস্টেইনেবল বিজনেস করে ফেলতে very soon. So এটা হচ্ছে একটা পুরোপুরি ফোকাসের গেম, যে আপনি কোন জিনিসটাকে অ্যাগ্রেসিভলি গ্রো করতে চাচ্ছেন বা মনে করছেন এখনো মার্কেট শেয়ার নেওয়ার অপরচুনিটি আছে, এন্ড কোন জায়গায় আপনি মনে করছেন না এট দিস টাইম আই থিঙ্ক এই জিনিসটা একটা সাস্টেইনেবল বিজনেস হওয়ার পর্যায়ে গিয়েছে। সো এটাই হচ্ছে মানে একটা ব্রড আনসার, যে পাঠাও itself is not one business, it is many businesses. It is Pathao Courier, which is completely business to business focused. It is Pathao Food, যেটা completely consumer to consumer focused. It is Pathao Rides, যেটা corporates এর সাথেও পার্টনারশিপ আছে but mostly consumerদেরকে রিচ করছে. It is also a few other things, যেটা অ্যাপে আমরা পার্সেল নিয়ে কাজ করি, ডিজিটাল পেমেন্টস নিয়ে কাজ করি। সো ছোটখাটো অনেকগুলো জায়গায় এই পাঠাও কাজ করছে। যেগুলো ছোট আছে সেগুলোতে আমাদের প্ল্যান হচ্ছে গ্রো করা, যেগুলো আর একটু ম্যাচিওর বিজনেস সেখানে আমাদের সাস্টেইনেবিলিটি প্ল্যান আছে। সো এটা হচ্ছে মানে রাফ প্ল্যান অফ ওয়্যার অর হাউ উই আর এক্সপ্যান্ডিং। অ্যান্ড দ্বিতীয়ত, উই আর নট ফোকাসিং অন এনি আদার কান্ট্রি এট দিস পয়েন্ট, বাট আমরা নতুন বিজনেস ভার্টিকাল আনছি উইদিন পাঠাও। সো আমরা পেমেন্টস নিয়ে কাজ করছি, খুব শীঘ্রই আমরা কিছু রিলিজ করবো অ্যান্ড উইল লেট পিপল নো। অ্যাট দিস পয়েন্ট উই আর স্টিল ওয়ার্কিং অন থিংস, বাট পেমেন্টস নিয়ে আমরা কাজ করছি অ্যাট পাঠাও ইটসেলফ। নেপালে পাঠাও খুব ভালো করছে, ইট ইজ রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, এই দুইটা জিনিস নিয়ে ইটস নাম্বার 1 ইন দ্য মার্কেট, number 1. And so ওই জায়গাটাতে we are very happy and we want to expand in Nepal geographically. নেপালের মধ্যেই থাকবো, বাট হয়তোবা আরো কিছু জায়গায় যাবো। কারেন্টলি কাঠমান্ডুতে আছি, যেটা হচ্ছে ওদের প্রধান শহর, ক্যাপিটাল সিটি। আমরা হয়তো আরো কয়েকটা জায়গায় এক্সপ্যান্ড করব। So that is the plan. ওখানে কি পাঠাও নামে এটা করা আছে?
Pathao. So the interesting thing, Nafis bhai, is that Pathao means send, not just in Bangladesh but also in Nepal. Nepaleo এটা মানে হচ্ছে কিছু পাঠানো। Oh wow! আর নেপালি ভাষা এবং বাংলাদেশি ভাষা অনেকটা সিমিলার, রাইট? কিছু কিছু ক্ষেত্রে কিছু সিমিলারিটিস আছে, হ্যাঁ হ্যাঁ। মানে আমার একটা ফ্রেন্ড, because I don't know if you know, but এই সবগুলো মানে ল্যাঙ্গুয়েজেরই কিন্তু অরিজিন বেশ সিমিলার, লাইক সংস্কৃত থেকে এসেছে, and then অনেকগুলো ডায়ালেক্ট ডিফারেন্ট ভাগ হয়ে গিয়েছে, বাট আমাদের অরিজিন কিন্তু is not too far off. রাইট। আমি একবার ইউনিভার্সিটিতে বুঝলি তোর হইতেছে আমি একটা অডিটোরিয়ামে ছিলাম, মানে ইউএসএ তে, বুঝছিস? সো একজন বলছে কে বাংলায় কথা বলতেছে, দেন আই স দিস নেপালিস ফ্রেন্ড এন্ড আই ওয়াজ লাইক, আরে তোমরা কি বাংলায় কথা বলো? মানে সারপ্রাইজ হয়ে গেছে তখন। দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই ফাউন্ড আউট যে নেপালিস এবং বাংলাতে কিছুটা সিমিলারিটি আছে। আচ্ছা, এখন ভাই আপনাদের আমি এখন অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপটা ওপেন করছি এবং আই সি যে আপনাদের ইউ হ্যাভ ফার্মা, ইউ হ্যাভ হেলথ, ইউ হ্যাভ গেমস, শপ, টং। সো এই যে এখানে আপনারা যে একটা সুপার অ্যাপ করার মনে হচ্ছে, মানে যে একটা সুপার অ্যাপ করতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড ইট? এটা আপনারা কেন করছেন, বা এই যে সুপার অ্যাপের যে ব্যাপারটা, রাইট? সৌরভ, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং টু দিস? এক্স্যাক্টলি, না ব্যাপারটা, থ্যাঙ্কস ফর লেটিং মি, মানে আমি জিনিসটা আসলে জিনিসটা আমার কাছে বলতে ইচ্ছা করতেছিল, কারণ আসলে দেখতে পাচ্ছি কি পাঠাওটা যেভাবে পাঠাও আসলে আমি বলবো লাইফস্টাইলের মানে যেই জিনিসগুলোকে আমরা নিয়ে ভাবি, প্রবলেমস গুলো যেগুলো হয়তো বা আছে ফাস্ট মুভিং এর ক্ষেত্রে, আমি ফাস্ট মুভিং এর কথাটা এখানে ইচ্ছা করে বলছি, ফাস্ট মুভিং এর ক্ষেত্রে লাইফস্টাইলকে, সেই জায়গায় যে প্রবলেমস গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করছে এবং সলভ করছে একটা জায়গায়। সো এটা মোর লাইক এটা একটা সুপার অ্যাপে কনভার্ট করছে আমাদের কাছে মনে হচ্ছে। সো এইটা কি তাহলে এইভাবেই গ্রো করতে থাকবে? আমার লাইফস্টাইলের প্রত্যেকটা জিনিসকে কি ফাইনালি আমি পাঠাওতে পেয়ে যাব, নাকি এইটা এই একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির হয়েই আসলে এগোতে থাকবে, বা এই জায়গাটাই সে জায়গাতেই সে হয়তো নাম্বার 1 এ যেভাবে থাকে সেভাবেই থাকবে? No, that's a great question. Look, our philosophy din sheshe is we want to be serving needs for the urban millennial. আমি বাংলায় একটু একটু আবার একটু স্টেপ ব্যাক করি। আমরা দিন শেষে আমাদের ইউজার হচ্ছে ইয়াং স্টুডেন্টস, ইয়াং প্রফেশনালস, আরবান মিলেনিয়াল, যারা ডিজিটাল স্যাভি, যারা ট্রানজাকশন করতে পছন্দ করে অনলাইন, পাঠাওয়ার মতো অ্যাপ বেসড ট্রানজাকশন করতে, তারা মনে করে ইটস ইজি, ইটস কমফোর্টেবল। ওদের জন্য আমরা কি সার্ভিস নিব সেটা নিয়ে আমরা চিন্তা করি। সো অফকোর্স রাইড ট্রান্সপোর্টেশন ইজ আ বেসিক নিড, যেটা অনেকজনেরই ফেস করে, অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমাদেরকে অনেক ইউজ করে, উই আর ভেরি পপুলার উইথ দ্যাম। ফুড ইজ ভেরি পপুলার উইথ দ্যাম অ্যাজ ওয়েল, অনেকজন খাওয়া দাওয়া অর্ডার করতে থাকে, অ্যান্ড similarly parcel as well is a P2P service যেটা অনেকে ইউজ করে থাকে। সো we think about the user, আমরা ইউজারকে নিয়ে চিন্তা করি, and কি relevant হবে to that user সেটা চিন্তা করি। সো it might seem like আমরা অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি বা অনেকগুলো ডিফারেন্ট ভার্টিক্যাল নিয়ে কাজ করছি, বাট আমাদের ফিলসফি হচ্ছে আমাদের ইউজারের জন্য কোন জিনিসগুলো রেলেভেন্ট। আপনি যদি আমাকে কালকে বলেন যে ধরেন ফর এক্সাম্পল আমার মানে ফর রিয়েল, মানে একদম বাস্তবেই আমি এই প্রপোজালটা পেয়েছিলাম যে এলপিজি গ্যাস পাঠাওয়ার মাধ্যমে আমরা সাবস্ক্রিপশন বেচবো, বা ধরেন কি জানি তেল, লুব্রিকেন্ট অয়েল, এটাও হয়তো বা বেচবো। তারপরে ই কমার্সের অনেক অফার তো আসে। এগুলো জিনিস আমাদের কাছে অফার আসে, বাট আমরা সব সময় উই থিঙ্ক অ্যাবাউট ইজ ইট রেলেভেন্ট টু আওয়ার কাস্টমার অ্যাকচুয়ালি, রাইট? সো আমাদের কাস্টমার কাছে এগুলো রেলেভেন্ট না দেখে আমরা এগুলো করবো না। কোভিড এর সময় যখন আমরা লকডাউনে ছিলাম, উই থট সিমিলার ভেন্স, আপনি এটা অ্যাকচুয়ালি ইটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা চিন্তা করেছিলাম তখন যে হোয়াট এলস ইজ ইন্টারেস্টিং টু আওয়ার কাস্টমার্স, বিকজ আমাদের তখন লকডাউন, আমাদের গাড়ি, বাইক, ডেলিভারি ম্যান কিছুই চলছে না। সো এখন কি রেলেভেন্ট হবে? ওই কোয়েশ্চেনটার আনসার অ্যাট দ্যাট টাইম আমরা ভেবেছিলাম হয়তোবা গেমিং, স্ট্রিমিং, মিউজিক, এগুলো জিনিস হয়তোবা ইট মাইট বি রেলেভেন্ট। সো অথবা কোভিড টেস্ট, হেলথ রিলেটেড আপডেটস, বিকজ অনেক আনসার্টেনটি ছিল, অনেক গুজব ছড়াচ্ছিল ডিউরিং দ্য কোভিড এর একদম শুরুতে বা প্যান্ডেমিকের শুরুতে। সো হেলথের প্রতি যে সঠিক ইনফরমেশনগুলো সেগুলো তুলে ধরা ইম্পর্টেন্ট ছিল। তো এই ফিলসফি নিয়ে কাস্টমার এখন কি লাগবে, কাস্টমার বিং কনস্ট্যান্ট, আমরা আগাই। So that is how we kind of came up with what products we offer to the customers, and in the future আমরা চাই এরকম আরো relevant service provide করতে to this customer, so to this demographic. So এইভাবেই আমরা চিন্তা করি on high level. Okay, great সৌরভ। হ্যাঁ, না আমি বলবো যে অডিয়েন্সের জন্য বা যারা এন্টারপ্রেনারশিপের দিকে সামনে আসছে অথবা এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে বা প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করবে, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা লেসন। সেটা হচ্ছে যে আমার মাথায় একটা জিনিস আসছে, আমি এটা করব, এটার চেয়ে কার জন্য করছি, তাদের আসলে ডিমান্ড, তার কি প্রয়োজন,
এক্স্যাক্টলি। আর এই কার জন্য করছি বলতে কিন্তু আসলে ওই যে ভাইয়ের মতো স্টেপ ব্যাক মানে একটু পেছন দিকে যেতে হয়। সেটা হচ্ছে যে আমি কার জন্য করছি বলতে না, একটু আগে অডিয়েন্সটাকে বা ওই মার্কেট সেগমেন্টটাকে বোঝাটা গুরুত্বপূর্ণ। সবার জন্য নিয়ে চিন্তা করেছে, ছোট গ্রুপ অফ পিপলকে নিয়ে চিন্তা করা মনে হয় ফার্স্টে ইম্পর্টেন্ট। কারণ ভাইদের যেমন এখন লয়াল কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, দে ক্যান সে যে এরা পাঠাও ইউজার। এখন আরেকটা বিজনেসও কিন্তু এসে বলতে পারে আমি পাঠাও ইউজারদের উপর টার্গেট করে বিজনেস করছি, তার মানে অলরেডি একটা সেগমেন্ট তৈরি হয়ে গেছে। সো সেই রকম আসলে তাদের ইউজারদের চিন্তা ভাবনা থেকে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসতে পারে। এনিওয়ে নাফিস, আমার কাছে মনে হচ্ছে ভাইয়ের কাছে আসলে ফাইনালি আমাদের একটু জানার দরকার, কারণ এরকম মানে একটা ইয়াং এইজে এইভাবে ইন্ডাস্ট্রিতে আসা, এবং আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড। উইল লুকিং ফরওয়ার্ড টু সিইং হিম ইন আ বেটার প্লেস ইনশাআল্লাহ। পাঠাও আরো অনেক বড় হোক, তার ভেঞ্চার্স গুলো আরো বড় হোক। সো একটু জানতে চাই যে আমাদের যে ইয়াংস্টার্সরা এখন পড়ালেখা করছে বা তারা অনেক কিছু নিয়ে চিন্তা করছে, তারা যদি এখন এরকম কিছুতে শুরু করতে চায়, আমি বলবো না যে ইট ইজ অল অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার মাইন্ডসেট হতে পারে, অর তারা কোনো একটা কাজের মধ্যে ঢুকতে চায় বা কিছু একটা করবে। প্রত্যেকে কিন্তু টেক সাভি হবে ব্যাপারটা এরকম না, প্রত্যেকে যে ম্যাথমেটিক্স খুব ভালো বুঝবে ব্যাপারটা এমন না। কারো আর্টস পছন্দ হয়, কারো হয়তোবা তার কি বলবো কমিউনিকেশন স্কিল হয়তোবা ডেভেলপ করতে চায়, বা নানান নানান সেক্টর হতে পারে। সো ওই বেসিক কোন জিনিসগুলো তার এখন থেকে ফোকাস করা দরকার, সো দ্যাট সে যেন ওই যে আফটার অনার্স অর মাস্টার্স এর পরে যেন সে না বলে কেন পড়ালেখা করলাম, কি দরকার। আর সৌরভ, এটার পরে আমি আই হ্যাভ সাম কোয়েশ্চেনস রিগার্ডিং প্রোডাক্ট ম্যানেজ, মানে ইউ নো বিং এ প্রোডাক্ট ম্যানেজার, ওটা আছে। সো প্লিজ। Sure. That's a great question, ভাই। মানে এটা নিয়ে I think শুরুতে একদম when I started making YouTube videos, I made a video about what young people I think would be better off, মানে কোন স্কিল গুলো ওদের ফোকাস করা উচিত to be better off professionally. এর মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে এবং কোন সেক্টরে যাচ্ছেন, কি করছেন না করছেন, বাট অনেক কিছু আছে যেটা ট্রান্সেন্ড করে, মানে রিগার্ডলেস অফ সেক্টর, যেই সেক্টরেই যান আপনার কাজে লাগবে না, আপনার করতে হবেই। এমন দুইটা তিনটা যদি স্কিল বলি, কমিউনিকেশন একদম নাম্বার ওয়ানে, যে কমিউনিকেট আপনার করতে হবেই। আপনি সেটা টেকে কাজ করেন, ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, ইউ হ্যাভ টু টক টু পিপল অ্যান্ড টিমস। সো আপনার কমিউনিকেশন রিটেন অ্যাজ ওয়েল এজ ভার্বাল আপনার অবশ্যই মানে ইট হ্যাজ টু ইমপ্রুভ। অ্যান্ড আপনি কিভাবে এনভায়রনমেন্ট বুঝে কমিউনিকেট করবেন সেটাও আপনার চিন্তা করতে হবে। এটার মানে হচ্ছে আপনি যেভাবে সিনিয়রের সাথে কথা বলছেন সেভাবে আপনার কলিগ বা জুনিয়রের সাথে তো সিমিলার ভাবে কথা অবশ্যই মানে there is a tone, there is a difference, and কিভাবে বললে আসলে এফেক্টিভ হবে, এফেক্টিভ কমিউনিকেশন কিভাবে হবে, এগুলো জিনিস নিয়ে চিন্তা করতে হবে। সো ডিটেলে না যাই, বাট এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। দ্বিতীয়ত আই থিঙ্ক ইন টার্মস অফ টেকনিক্যাল স্কিলস কিছু জিনিস আই থিঙ্ক শিখে ফেলাই উচিত। আপনি রিগার্ডলেস অফ আজকে যদি ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করেন, যেই সেক্টরে যান, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো জিনিস শিখতেই হবে, বিকজ কোনো না কোনো টাইমে আপনার ক্যালকুলেশন করার জন্য এক্সেল ব্যবহার করতে হবে, কোনো না কোনো টাইমে আপনার কিছু প্রেজেন্ট করতে হবে টু আ গ্রুপ অফ পিপল, তখন পাওয়ার পয়েন্ট লাগবে। তো এগুলো কিভাবে কাজ করে এটা খুবই বেসিক একটা নলেজ হয়ে গিয়েছে অ্যাট দিস পয়েন্ট। অ্যান্ড আপনি যদি উইন্ডোজ না ইউজ করেন, আপনি অনলাইনেও এখন গুগল ডক্স, শিটস, প্রেজেন্টেশন সবকিছু স্লাইডস চলে আসছে। সো আপনি যদি ইউনিভার্সিটিতে থাকেন অ্যাট দিস পয়েন্ট ইউ শুড বি ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস থিংস। অ্যান্ড মোস্ট মানুষজন আমি তো বিবিএ ব্যাকগ্রাউন্ডে, সো আমাদের কিন্তু এগুলাই শিখিয়েছে, এটা একটু বেশি শিখাইছে, বাট এই জিনিসগুলো আই থিঙ্ক আসলে কাজে লাগে রিগার্ডলেস অফ এনিথিং। তৃতীয়ত আই থিঙ্ক সাম সর্ট অফ স্পেশালাইজেশন আসলেও গুরুত্বপূর্ণ, যে কোনো এক ধরনের হার্ড স্কিল আপনি যদি তৈরি করতে পারেন নিজেকে। আমরা জানি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, স্পেশালি কোভিডের টাইমে, অনলাইন কোর্সেস বা মুক যেটাকে বলে অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। কোর্সেরা, এডেক্স, অনেকগুলো প্ল্যাটফর্মে আমরা এখন ফ্রিতে অনেকগুলো কোর্স পাচ্ছি, সেটা ডেটা সায়েন্স হোক, গ্রাফিক ডিজাইনিং হোক, এক্সেল, পাওয়ার পয়েন্ট হোক, বা অন্য কিছু হোক, সাইকোলজি হোক, যেটাই হোক, রাইট? এগুলো জিনিস নিয়ে আমরা অনেক ফ্রি রিসোর্স পাচ্ছি অনলাইন। এন্ড ইনফ্যাক্ট আমি যখন প্রথমে কোডিং শিখি, আমি জাস্ট W3 স্কুলস নামে একটা ওয়েবসাইট আছে, এটা এখনো অনেক জনপ্রিয়, কিচ্ছু না, একদম কিচ্ছুই না, বাট একটা ফ্রি রিসোর্স যেখানে আমি যে জাভাস্ক্রিপ্ট বা যে কোনো জিনিস শিখতে পারবো। এই অনলাইন রিসোর্স গুলো কাজে লাগায় কোনো একটা হার্ড স্কিল নিজেকে শিখানো, এটা অত্যন্ত জরুরি আমি মনে করি। কেন? এটারও একটা আমার সামওয়ান আস্কড মি, আমাকে কমেন্টে জিজ্ঞেস করছে কেন দরকার এত কিছু, স্ট্রেট আপ জিজ্ঞেস করছে। আই এম ভেরি কিউরিয়াস, কেন এটা অবভিয়াস না, বাট আমাদের জেনারেশনটা, আমাদের যে জেনারেশনটা, আমাদের অনেকবার ক্যারিয়ার সুইচ করতে হবে।
আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যান্ড এই সময়টাতে আমাদের বাবা মা আমার মা এক চাকরি করে পুরো মানে ক্যারিয়ারে একই জায়গায় একই অর্গানাইজেশনে ছিল, এটা আমার ক্ষেত্রে হবে না, রাইট? বা আপনার ক্ষেত্রে হবে না, বা কারো ক্ষেত্রেই হবে না। We have to switch and adapt to the changing landscape at a rapid pace. 2 বছর 3 বছর আগে মানুষজন ব্লকচেন নিয়ে মানে কেউই কিছুই জানতো না। এখন at this day and age 2022 তে everyone is expected to have some idea blockchain জিনিসটা কি, রাইট? AI মানে জাস্ট মানে ডাকতেছি, মানে এখন AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা জানতেই হবে। আপনি যে কোনো জায়গায় কাজ করেন, আপনি যদি মিনা বাজারে কাজ করেন বা গ্রোসারি শপে কাজ করেন, ওখানেও এআই এর অ্যাপ্লিকেশন করছে ওরা দেখছে স্টক কিভাবে আসছে যাচ্ছে, কোন জিনিসটা ইউজ হচ্ছে, কোন দিকে মানুষ বেশি দাঁড়াচ্ছে, সবকিছুতে দেয়ারস টেকনোলজি এন্ড দেয়ারস সাম এক্সপেকটেশন যে আপনি এগুলো জানবেন। সো আমি পজ করি, বাট এই হার্ড স্কিল গুলো শিখানো, নিজেকে ওই লার্নিং মাইন্ডসেটে রাখাও একটা আই থিঙ্ক একটা স্কিল ইটসেলফ, যে লার্নিং মাইন্ডসেটটা কিভাবে ডেভেলপ করবে নিজের প্রতি, এটাই। Great. Nafis, please. হ্যাঁ, তুই আগে থেকে বলে রেখেছিস, নেক্সট কোশ্চেন তোর। হ্যাঁ, ওকে, সো আপনার যেটা মানে আমি জানি যে you being a product manager and you know এই বিষয়ে আপনার, এবং আমি দেখতেছি যে পাঠাওয়ের যে UI UX এটা মানে প্রতি বছর মানে 15 বা 16 মানে ওই সময় থেকে ম্যাসিভ আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, মোর নিট, মোর ক্লিন হয়েছে আর কি। হ্যাঁ, এবং এই ফিল্ডের আপনার ভবিষ্যৎটা কেমন, এই ফিল্ডে মানুষ কেন কম বা এটার ব্যাপারে জানে না কেন, এবং এই ব্যাপারটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। শিওর। গ্লোবালি, বিশ্বব্যাপী প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন একটা ম্যাসিভ এরিয়া বা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। এখানে অনেক রোল আছে, ফেসবুক, অ্যামাজন থেকে শুরু করে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওরা কোম্পানি, ছোটখাটো স্টার্টআপ পর্যন্ত সবাই প্রোডাক্ট ম্যানেজার খুঁজছে। কেন? বিকজ ডিলাইটফুল কাস্টমার এক্সপিরিয়েন্স বা এমন প্রোডাক্ট বানানো যেটা মানুষজন আসলে ইউজ করে, এই জিনিসটা ওন করে প্রোডাক্ট ম্যানেজারকে বলা হয়ে থাকে যে মিনি সিইও, বা একটা যে কোনো একটা জিনিসের এন্ড টু এন্ড দায়িত্ব যেহেতু পালন করে, এই জন্য তাকে মিনি সিইও বলা হয়। সো এই প্রোডাক্ট ম্যানেজার রোলটা অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে এই কারণে যে অনেকজন ডিজিটাল প্রোডাক্ট নামাইতে চাচ্ছে। এভরিওয়ান, মানে আপনি টবাকো কোম্পানিও যদি এখন দেখেন বাংলাদেশে, তারাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে নামতেছে। সো মানে উপায় নেই, এভরিওয়ান হ্যাজ টু অ্যাডাপ্ট এন্ড এভরিওয়ান হ্যাজ টু রিডি সামথিং অ্যারাউন্ড দিস বিকজ ইটস দ্য ফিউচার। So এই ফিউচারে প্রোডাক্ট ম্যানেজার is kind of like the organizer. It's kind of like the CEO, mini CEO within the organization responsible for a specific part of the product. And আপনি যেটা খুব ভালোভাবে হাইলাইট করলেন নাফিস ভাই, সেটা হচ্ছে পাঠাওয়ের UI UX ওভার দ্য ইয়ার্স খুব র্যাপিড ভাবে বা ইনক্রিমেন্টালিও বলতে পারেন আস্তে ধীরে আসলে চেঞ্জ হয়েছে। বাট এগুলো চেঞ্জ আসলে শুধু ভিজুয়ালি না, কিন্তু আমাদের কাজটা ছিল, আমি একটা চ্যালেঞ্জ বলি অ্যান্ড বলি প্রোডাক্ট ম্যানেজারের দায়িত্ব কি ছিল ওই সিনারিওতে। আমাদের 17 সালে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা রাইড শেয়ারিং এ জনপ্রিয় হচ্ছি, বাট আমরা এখন ফুড নিয়ে আসতেছি, মানুষকে আসলে ফুড অর্ডার করবে নাকি পাঠাবে, বিকজ ওইটা একটা বড় মানে কমিউনিকেশনের ব্যাপার ছিল যে পাঠাও শুধু রাইড না, এন্ড পাঠাওয়ের লোগোতেই একটা যেহেতু বাইক আছে, এটা কমিউনিকেট করা অত্যন্ত মানে চ্যালেঞ্জিং ছিল যে এটা শুধু বাইক না, কিন্তু এটা ফুডও পাওয়া যায়, কুরিয়ারও আছে। সো এই জিনিসটা আমাদের 18 সালে ম্যাসিভ চ্যালেঞ্জ ছিল, যে মানুষকে বোঝানো যে দেখেন রাইডের থেকে বের হয়ে আপনি ফুডেও ক্লিক করতে পারেন এন্ড ফুডেরও অর্ডার করতে পারেন। সো ওখান থেকে আমরা অনেক ডিফারেন্ট ইটারেশন বা অনেক ডিফারেন্ট ভার্সন ট্রাই করে আমরা কারেন্ট যে লেআউটটা আছে এখানে একটা প্রপার প্ল্যাটফর্ম বা সুপার অ্যাপ টাইপের যে ভিশনটা আছে আমাদের মাথায় আছে, আমাদের স্বপ্ন আছে, সেটাকে তুলে ধরেছি টু দ্য কাস্টমার। এরকম ছোটখাটো অনেক কিছু আমরা পুশ নোটিফিকেশন হোক বা ইউআই ইউএক্স এর মাধ্যমে হোক, বা আপনি দেখবেন যে আমাদের ইউআই এর মধ্যে আমরা রিসেন্টলি স্টোরিজ একটা ফিচার অ্যাড করেছি। এটার মাধ্যমে মানুষজন র্যাপিডলি নোটিফিকেশন, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক আমরা যেরকম স্টোরিজ দেখি, ওরকম র্যাপিডলি ডিফারেন্ট টাইপ অফ মেসেজিং দেখতে পারবে। এটা কেন করেছি? এটাও একটা গুড কেস স্টাডি, বিকজ মানুষজন এখন সিম্পলি ওভারলোডেড, এত এসএমএস, এত নোটিফিকেশন, এত কিছু, এত ইমেল, এত মেসেজ, মানুষজন আর দেখতে দেখতে টায়ার্ড। তারা একটা নতুন ফরম্যাট এখন প্রেফার করে। এই কারণে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে প্রোডাক্ট ম্যানেজাররা আছে, তারা চিন্তা করেছে কিভাবে আমরা এঙ্গেজমেন্ট বাড়াবো, কিভাবে মেসেজগুলো তাও পৌঁছায় দিব কাস্টমারের কাছে। সো ওরা স্টোরিজ নামে একটা ফিচার এনেছে, যেটা এখন অ্যাভেলেবল অ্যাপে, অ্যান্ড মানুষজন ফাটায় এখন কমপ্লিটলি মেসেজগুলো পড়ছে। সো এই রকম ইটারেশনগুলো ডেটা দেখার মাধ্যমে প্রোডাক্ট ম্যানেজাররা ডিসিশন নেয় যে আচ্ছা ঠিক আছে, মানুষজন ড্রপ করছে, এঙ্গেজমেন্ট করছে না,
কি করা যায় এখন যাতে এঙ্গেজমেন্ট আবার করে, কি করা যায় যেন মানুষ ফুড অর্ডার করে, এই দায়িত্বটা প্রোডাক্ট ম্যানেজাররা পালন করে থাকে ছোট বড় সব কোম্পানিতেই। সো ওদের কাজ ইন আ নাটশেল হচ্ছে একদম শুরু থেকে ভিশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিপ করা এন্ড ডেটাটা দেখে আরো কাজ করা, ইটারেট করা, যেটাকে বলে কন্টিনিউয়াসলি কাজ করা, সেটা করতে থাকা। গ্রেট 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 ফ্যান্টাস্টিক ভাই। একটা বিষয় যদি হাফিজ ভাই, এটার কম্পেনসেশন এট দিস পয়েন্ট ইন টাইম ইজ প্রিটি ম্যাসিভ। ওয়ার্ল্ড ওয়াইড সিলিকন ভ্যালিতে যদি বলেন at least $1 lakh থেকে শুরু হয় ইয়ারলি, and it can go up to like $500,000 so or more, right? আমরা মানে গুগলের PM স্কেলস অনেক হাই, যেখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ম্যানেজার্স ক্যান মেক ম্যাসিভ অ্যামাউন্টস অফ মানি। সো এটার ডিমান্ড যেরকম, ঠিক আমরা যেরকম পাঠাওয়ের প্রাইসিংটা যেভাবে করি, যে সাপ্লাই কম ডিমান্ড বেশি, প্রাইসিং বাড়াইতে হয়, এটারও সিমিলার একটা অবস্থা আছে। বাংলাদেশেও এখন বাংলাদেশে আচ্ছা ওকে, একটু যদি প্রথমে কন্ডিশনস গুলো নিয়ে কথা বলিনি, কোন কন্ডিশনসে ডিমান্ড হাই হবে ফর প্রোডাক্ট ম্যানেজার্স? কন্ডিশনস হচ্ছে টেক কোম্পানি থাকতে হবে, যেখানে ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট বানানো, এই জিনিসগুলো আদৌ কোর বিজনেস অ্যাক্টিভিটিস, রাইট? কোর বিজনেস অ্যাক্টিভিটি না হলে আপনি এই জিনিসটাকে এত গুরুত্ব দিবেন না যে আপনি ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করবেন এই মানুষগুলো, এই রিসোর্সগুলোর পিছনে। সো এরকম যদি আপনি কিছু টেকনোলজি কোম্পানি দেখেন, রিসেন্টলি আমরা দেখছি শিখো, 10 মিনিট স্কুল, এডটেকে, রিসেন্টলি আমরা দেখছি আরো অনেক স্টার্টআপ তো এখন হচ্ছে। তো ওদের সবার টেকনোলজি বানানোর জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন, তার মধ্যে 3টা একদম প্রয়োজন অবশ্যই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ডিজাইন এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট। বিকজ এরা আসলে আজকাল মানে ওদের এই কোম্পানিগুলোর যে প্রোডাক্টটা, এটা তেল না, সাবান না, কিছুই না, এটা একটা অ্যাপ, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা একটা ওয়েবসাইট, এটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা প্রডিউস করার জন্য দে নিড দিস লেবার, দিস হিউম্যান রিসোর্স ওদের প্রয়োজন। সো বাংলাদেশের ডিম্যান্ড আজকে কোথায় আছে, 5 বছর আগে কোথায় ছিল, 5 বছর পরে কোথায় থাকবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে বাংলাদেশের স্টার্টআপ সিনটা কিরকম, বাংলাদেশের ওভারঅল টেকনোলজি সিনটা কিরকম। অ্যান্ড আমার মানে দৃষ্টিতে, বা আমি এখন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এটা অনলি ইনক্রিজ করবে, বিকজ আমাদের স্টার্টআপ সিনটা গ্রো করছে অ্যান্ড ম্যাসিভ কোম্পানি। আপনি যদি গ্রামীণ ফোনকে দেখেন, ওদেরও মাই জিপি অ্যাপ তৈরি করার জন্য দে হ্যাড টু বিল্ড আ টিম। সো এরকম মানে বড় থেকে ছোট সব কোম্পানিগুলোতেই টেকনোলজি অ্যাডপশন বাড়ছে, অ্যান্ড এই টেকনোলজিটাকে প্রডিউস করার জন্য হিউম্যান রিসোর্স অবশ্যই প্রয়োজন। সো এটা গ্রো করছে অ্যান্ড করবে, ইন মাই ভিউ। এক্সেলেন্ট। না শিওর, না ভাইয়ের একটা কথা কিন্তু মানে ক্লিয়ার, যে আমরা আগে হয়তো বা এই টার্মগুলো খুব একটা বেশি জানতাম না, প্রোডাক্ট ম্যানেজার। এখন আমি বা তুই, আমরা হয়তো বা টেক ফ্রেন্ডলি অনেক কাজের সাথে জড়িত ছিলাম, বা আমি একদম এখন আমি ফিনটেক নিয়ে আসলে কাজ করি, তো জানতে হয়, এটা বাধ্যতামূলক আমাদের একজন প্রোডাক্ট ম্যানেজার লাগে। যেমন আমি আমার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার, অনেকে হয়তো বা প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, পিএমও কি, ওইটাও অনেকের জন্য ক্লিয়ার না। তো এই জায়গায় প্রোডাক্ট ম্যানেজার, এটাও একটা বিষয় আছে। তো ভাই কিন্তু একটা টার্ম ইউজ করেছিল, বলছে কি যে প্রোডাক্ট ম্যানেজার ওন করে প্রোডাক্টটাকে, এরকম একটা কথা বলছিল। সো এইটাই কিন্তু আসলে এই জিনিসটাকে ডিসক্রাইব করে যে একজন প্রোডাক্ট ওনার। অনেকে কিন্তু প্রোডাক্ট ম্যানেজার পোস্টটা রাখে না, বা মানুষ হায়ার করছে না, কিন্তু দিন শেষে তার প্রোডাক্টটার ফিচারগুলো কি হচ্ছে, সেটা কাস্টমারের জন্য ফ্রেন্ডলি হচ্ছে কিনা, বা নতুন নতুন কি জিনিস নিয়ে আসা যায়, এই কাজটা হয় সে করছে না, তো তার কোনো একজন এমপ্লয়ি করছে। কিন্তু ডেডিকেটেড মানুষ না থাকার কারণে ওই প্রোডাক্টটার বা ওই অ্যাপটার বা সফটওয়্যারটার ওই পার্টিকুলার ওই জিনিসটা অতটা কাস্টমার ওরিয়েন্টেড হয় না। সো আসলেই উই নিড ওরকম একজন মানুষ, একজন প্রোডাক্ট ম্যানেজার, তার আর কোনো চিন্তা নাই, তার সারাদিন একটাই চিন্তা, এটা আমার বাচ্চা, এটা আমার প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টের ওনার, এটার প্রত্যেকটা ফিডব্যাক নিয়ে এটাকে কি সুন্দর কাস্টমাইজ করে ফাইনালি মানুষের জন্য ছড়িয়ে দেওয়া যায়। আমি আসলে এখানে কোশ্চেন করছি না, এখানে আরেকটা অ্যাসপেক্ট ছিল অ্যাবাউট রাইট, সৌরভ ভাই এখানে নাফিস ভাই আরেকটা অ্যাসপেক্ট করেছিল যে আই স্পোক অ্যাবাউট দ্য কম্পেনসেশন কিরকম হয় ইন সিলিকন ভ্যালি, রাইট? আমি বলেছিলাম যে $1 lakh পার ইয়ার, এন্ড মেবি ইট ক্যান গো মাচ হায়ার, লাইক 500,000, 1 million এরকম যায়। বাংলাদেশে কারেন্টলি দ্য সিনারিও ইজ দ্যাট প্রোডাক্ট ম্যানেজার, আমাদের অনেক জুনিয়র রোল আছে, পাঠাওয়েও আছে, অনেক জায়গায় আছে, যে প্রোডাক্ট অ্যানালিস্ট, প্রোডাক্ট অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, এরকম অনেকগুলো লেভেল আছে। বাট একজন প্রোডাক্ট ম্যানেজার ইউজুয়ালি 1 লাখ থেকে বেশি মানে বেশি কামায়, রাইট? This is a proper salary in Bangladesh that someone can be earning if they develop certain skills, technical understanding, proper communication, design sense,
proper work experience for some time, এগুলো যদি থাকে, they enter at least 1 lakh টাকা and probably more, right? So এই ব্যান্ডটা মানে অলরেডি এক্সিস্ট করছে, এন্ড এটা আরো অনেক বেশি যেতে পারে। সো 1 থেকে প্রায় 3 পর্যন্ত আমি দেখেছি চলে যায়, রাইট? 3 লাখ পর্যন্ত চলে যায় বাংলাদেশে বসে, রাইট? সো এটা ভেরি পসিবল, এন্ড বাইরে গেলে মানে দ্য ডিমান্ড ইজ হায়ার এন্ড দেয়ার আর মোর কোম্পানিজ দ্যাট ওয়ান্ট এরকম প্রোডাক্ট ম্যানেজার যারা টেক প্রোডাক্ট বানাচ্ছে, এন্ড কম্পেনসেশন বা স্যালারিও ওরকমই হায়ার, বেনিফিটসও অনেক হাই। সো এটাই জাস্ট আমি অলসো হাইলাইট করতে চাচ্ছিলাম যে এই কারণে মানুষের যদি আরো মোটিভেশন লাগে, দিস ইজ অলসো আ গুড রিজন টু গেট ইন্টারেস্টেড ইন প্রোডাক্ট। তবে ভাইয়ের এই জায়গা থেকে আমি এখন একটু টেনশনে পড়ে গেলাম। আমার কোম্পানিতে যে প্রোডাক্ট ম্যানেজার আছে সে কিন্তু এখন বলবে আমি ভাইয়ের সাথে আপনার কথা শুনছি, সেখানে আপনি বলছেন যে 1 থেকে 3 এ পর্যন্ত যায়, আপনি কিন্তু সেখানে হ্যাঁ বলছেন। সো ওকে, এনিওয়ে, you're in big trouble. না trouble না, I would welcome my product manager to literally reach at there inshallah. Okay, please Nafis. হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কি মানে ফাহাদ ভাই আপনি you're very young আর কি, and you have accomplished a lot alhamdulillah at this very young age. So আপনার আন্ডারে তো আপনি তো অনেকে আছে যারা আপনার থেকে অনেক বয়সে বড়, আপনার মানে under your supervision, right? So সেই ক্ষেত্রে how do you maintain that communication level and that work culture, right? Very common. So nowadays এখন খুব কমন হয়ে গেছে। So I think when I started, the first thing that I wanted to do was I wanted to do আমি সবকিছু নিজেই করতে চাচ্ছিলাম, যে আচ্ছা সব যা আছে আমি যা দরকার সবকিছু নিজে করব, and it got very unmanageable for me very fast. I got burnt out, আমি পারফর্ম করতে পারছিলাম না, আমি ডেলিভার করতে পারছিলাম না, and আমাদের সিইও, পাঠাওয়ের প্রথম সিইও ইলিয়াস আমাকে তখন বসায় জাস্ট বলেছিল, ফাহাদ দেখো তোমার এখন টাস্ক হচ্ছে নিজেকে স্কেল করা। কোম্পানি তো আমরা স্কেল করছি, বাট নিজেকেও স্কেল করা প্রয়োজন। সো স্কেল করা নিজেকে, অর্থাৎ নিজের একটা টিম গঠন করা। তুমি শুধু প্রোডাক্ট ম্যানেজার হলে হবে না, বা তুমি শুধু প্রোডাক্ট পার্সন হলে হবে না, তোমার একটা প্রোডাক্ট টিম করতে হবে। দ্যাট ইজ দ্য বিগার প্রোডাক্ট, দ্য টিম ইজ দ্য প্রোডাক্ট। এন্ড সো আমি যখন এভাবে চিন্তা করেছিলাম যে কিভাবে আমি একটা টিম বানাবো যেটা হচ্ছে আমার প্রোডাক্ট, রাইট, সেটা আমি প্রথমত চেষ্টা করেছিলাম যে এক্সপিরিয়েন্স মানুষজনের কাছে রিচ আউট করা, ওদের সাথে আমার নিড কি, আমাদের কোম্পানির স্টেজ কি, আমাদের কি প্রয়োজন, সেগুলো কমিউনিকেট করা, কেন ওদের জয়েন করা উচিত সেটা আসলে তুলে ধরা, যে হোয়াট ইজ ইন ইট ফর দ্যাম। আমাদের একটা টার্ম ছিল উইফএম, WIFM, হোয়াটস ইন ইট ফর মি, রাইট? এই জিনিসটা কমিউনিকেট করা, যে কি ও কেন করবে। কম্পেনসেশন তো অফকোর্স মানে টাকা পয়সা তো অবশ্যই লেনদেন থাকবে, বাট এট আ সার্টেন পয়েন্ট ইউ হ্যাভ টু সেল দেম অন হোয়াট দ্য কোম্পানি ইজ ডুইং। কাজ নিয়েও সেল করতে হবে, আমার মানে টিমে যেহেতু কাজ করবে, আমার সাথে ডাইরেক্টলি কাজ করবে, আমার তাকে ম্যানেজ করতে হবে, এই জিনিসটাতে ওয়েদার দে আর ওকে, এটাও আসলে একটা ফিট মানে অবশ্যই থাকতে হবে। সো আমি পার্সোনালি 3টা জিনিস সবসময় করার চেষ্টা করেছি। প্রথমত, আই ওয়াজ অলওয়েজ আ লার্নার। আমি সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমার অনেক কিছু শেখার আছে, অ্যান্ড আমি চাই আই ওয়ান্ট টু হায়ার পিপল যারা আমার থেকে অনেক বেটার, যাদের থেকে আমি শিখে আমিও বেটার হইতে পারবো। দ্বিতীয়ত, অনেকটুকু নিজের মানে একটা সেলফ কনফিডেন্স থাকতে হবে যে আচ্ছা আমি যদি ইফ আই হায়ার সামওয়ান বেটার দেন মি, দে উইল নট টেক মাই জব, বা আমার জবটা চলে যাবে না, আমার চাকরি চলে যাবে না। এটা আমি আই হ্যাভ সিন আ লট অফ পিপল স্ট্রাগল উইথ দিস, যে আচ্ছা আমার থেকে বেটার যদি কেউ আসে, আমার তারপরে হোয়াটস মাই ইউজ, আমার রোল কি। বাট আমার কখনো এটা মনে হয়নি। আমি ভাবছিলাম যে সবসময় আমার নিজের ইমপ্রুভমেন্টটা হবে, এই কারণে আমি আই ট্রাই টু হায়ার পিপল বেটার দেন মি। সো at least 10 years মানে সিনিয়র আমি এমনও হায়ার করেছি, গ্রামীণ ফোন থেকে কাজ করতো, স্টেবল জব, মানে everything, but they were so excited by the Pathao vision, by the Pathao mission, and আমার সাথে মানে ওদের একটা কেমিস্ট্রি ছিল, যার কারণে they switched. And তৃতীয়ত আমি বলেছি যে লার্নিং মাইন্ডসেট and being able to hire people better than you. থার্ড পয়েন্ট যেটা, সেটা ছিল একটা ডাউন টু আর্থ অ্যাটিটিউড। অনেকে থাকে যারা লেটস সে 5-6 years of experience হওয়ার পরে তারা একটা নো ইট অল টাইপের অ্যাটিটিউড হয়ে যায়, যে তুমি কে, মানে আমি তো এট দিস পয়েন্ট আমি ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি, আমি তো সব জানি। আমি ইউজুয়ালি যাদের সাথে বেস্ট লেগেছে কাজ করে, না আমার অনেক এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে টিম থেকে মানুষকে বাদও দেওয়া লেগেছে, রাইট? বাট যাদের সাথে আমার লং টার্ম কাজ করা হয়েছে তারা সবসময় কিউরিয়াস ছিল। সো তারা সবসময় ভেবেছিল যে আচ্ছা দের ইজ সামথিং টু কন্ট্রিবিউট, দের ইজ সামথিং টু লার্ন, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা উইল মেক মি বেটার, right? So এরকম কিউরিয়াস মানুষজনের কাছে আমি মানে I try to hire or recruit these kind of curious people. Personally managing them was challenging, yes, but আমি যেটা চেষ্টা করেছি
ওদের যে ডোমেন এক্সপার্টিস সেটাকে আমি সবসময় চেষ্টা করেছি মানে মানে I try to learn from them about their domain expertise, but আমি যেটা কথা বলেছিলাম about how they work. What I was always really in touch with was Pathao's culture. আমরা কিভাবে কাজ করতে চাই সেটা নিয়ে, and Pathao's vision. আমরা কোথায় যেতে চাই সেটা নিয়ে। আমরা যেতে চাই, আমরা রাইড শেয়ারিং থেকে বা কুরিয়ারের থেকে রাইড শেয়ারিং এর থেকে ফুড ডেলিভারি থেকে পার্সেলস থেকে আমরা সুপার অ্যাপ। এই ভিশনটা আমাদের ডে 1 থেকে বা ডে 1 না হলেও আমাদের সবসময় ছিল, এন্ড এই জিনিসটা আমি সবসময় রিইটারেট করতাম টু দিস টিম মেম্বার, এন্ড ওদের কাছে আমি শিখতাম যে আচ্ছা ঠিক আছে, হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস উইচ রিয়েলি কামস ডাউন টু এক্সপিরিয়েন্স। 3-4 বছর এক্সপিরিয়েন্স হলে এই জিনিসটা আসলে ক্যাচ অন করা সম্ভব, বাট ওই ভিশনটা বা ওই অ্যাটিটিউডটা যে কিভাবে পাঠাবে কাজ করতে হয়, এই জিনিসটা কমিউনিকেট করা ছিল আমার দায়িত্ব। যে এমন একটা টিম বানাবো যেটা অ্যাজাইল, যেটা এমএনসিতে যে কালচারটা থাকে সেটা স্টার্টআপের থেকে অনেক ডিফারেন্ট। আমাদের প্রসেস একটু ফাস্ট হয়, আমাদের রেজাল্টস আর একটু কুইকলি শো করতে হয়, এন্ড আমাদের কমিউনিকেশন আর একটু ডাইরেক্ট হয় ইউজুয়ালি। সো এই কালচারাল অ্যাসপেক্টগুলো ওদেরকে কমিউনিকেট করা আমার দায়িত্ব ছিল। ওদের আলটিমেটলি প্রোডাক্ট যেটা বানাচ্ছে বা যেই পার্টটায় কাজ করছে সেটা কিভাবে লঙ্গার টার্ম ভিশনটার সাথে কানেক্ট করে, এই জিনিসটা বোঝানো আমার দায়িত্ব ছিল। ওদের কিভাবে ক্যারিয়ার প্রগ্রেস হবে, পাঠাবে থাকলে ওদের 1 বছর 2 বছর পরে ওরা কি অ্যাচিভ করবে পার্সোনালি, ওরা কি শিখতে পারবে, ওদের কি অপরচুনিটিস ওপেন আপ হবে, এগুলো ম্যানেজ করা আমার দায়িত্ব ছিল। এইগুলোর দিকে আমি ফোকাস করেছি, বাট আই ডিড নট এভার প্রিটেন্ড যে আমি ওর থেকে বেটার জানি কিভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে হয় ডিউরিং দ্যাট টাইম, রাইট? এন্ড দে রেসপেক্টেড মি বিকজ অফ দ্যাট। আমি ওদের ডোমেন এক্সপার্টিস ওদের কাছে রেখেছি, আমার যে জায়গাটা সেখানে আমি কন্ট্রিবিউট করেছি। গ্রেট। একদম ম্যাথিস, তোর সাথে কিন্তু আমার একবার মনে আছে ওই যে আমাদের ম্যানেজমেন্ট বা লিডারশিপ নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ ওই কথাগুলো বলছিলাম। সো মানে এই কথাগুলো সবসময় নিজে বলতে, শুনতে, বিশ্বাস করতে পছন্দ করি। আজকে ওয়েন ফাহাদ ভাই ওয়াজ সেইং সো, মানে ভেতর থেকে আসতেছিল যে প্রত্যেকটা কথা মনে হচ্ছিল আই ওয়াজ সিইং যে হ্যাঁ এইভাবে করেই আসলে কাজ করতে হয়। বিকজ আমরা হয়তো বা অনেকে অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো জিনিসটা খুব রিলেটেবল। নাইস ভাই, নাইস। আমি খুব পছন্দ করবো যদি নাফিস আমরা ওই পার্টিকুলার এই কোয়েশ্চেনটার লাস্ট ভাই যে কথাগুলো বললো ওইটা যদি আমরা ক্লিপ করে নিয়ে বারবার সব জায়গায় ছড়াতে পারে, এটাকে ভাইরাল করে দেয়, দরকার হলে টিকটকে ছড়া, সব জায়গায় ছড়ায়, এটাকে ভাইরাল করে দেয়। কারণ লিটারালি ওই যে ভাই বললো না ডাউন টু আর্থ থাকা বা ওই নম্র, আমি সেদিনও শুনছিলাম, মানে একটা টক শো শুনছিলাম, বাংলাদেশের খুব বড় একজন লেখক কবি বলছিলেন যে যে সকল বড় বড় নেতাদের কথাই তিনি বলছিলেন যারা কিনা পুরো একটা সভ্যতাকে পরিবর্তন করতে পেরেছে, তাদের একটা কমন গুণ পাওয়া যায়, কি? সেটা হচ্ছে তাদের নম্রতা। মানে আমি হঠাৎ করে কথাটা না খুব অবাক লেগেছিল, কিন্তু আসলে পরে যখন তিনি বললো যে তারা ওইভাবে অ্যারোগেন্ট ছিলেন না, তারা তাদের ধৈর্য ছিল, তারা তাদের শত্রুকেও হয়তো বা সম্মান করত, এই কারণে তারা বড় একটা সভ্যতার পরিবর্তন আনতে পেরেছে। যাই হোক, নাইস ভাই। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কি, যেহেতু আপনারা স্টার্টআপ মানে একটা স্টার্টআপে you tend to grow very fast, and when you tend to grow very fast, I have 2 questions. Number 1 হচ্ছে, how do you find hire the best employees? Number 1. Number 2 হচ্ছে, আপনার এমপ্লয়িজরা যখন মিস্টেকস করে, and I'm sure they do mistakes, everyone does, এটাকে আপনারা কিভাবে জিনিসটাকে দেখেন, কিভাবে হ্যান্ডেল করেন, বেশি কতটুকু টলারেন্স থাকে নাকি এরকম আর কি? Sure. That's a great question. Look, আমাদের goal as a startup is to recruit the best talent. আমাদের success is a large, অনেকটুকু ডিপেন্ড করে কত স্মার্ট মানুষ and কত হাই ইন্টিগ্রিটি, কত ভালো মানুষ আমাদের এই কোম্পানিটাতে আমাদের এই মিশনটার প্রতি কাজ করে যাচ্ছে। সো এটা একটা বড় পার্ট অফ what we do. Usually there are 2 or 3 things that we do to kind of ensure that we hire the best talent. প্রথমত, we try and look for people who have experience but specific experience. So আমি যদি প্রোডাক্ট নিয়ে বলি, প্রোডাক্টে আমি ইউজুয়ালি ট্রাই করি পাঠাওয়ের ভিতর থেকে হায়ার করতে। কেন? বিকজ পাঠাওয়ের ভিতরে আমাদের যে ধরেন একটা এক্সাম্পল দিই, আমাদের তো অনেক এখন ডিপার্টমেন্ট আছে। আমাদের ধরেন কাস্টমার সার্ভিস একটা ডিপার্টমেন্ট আছে, অপারেশনস ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। আমাদের মোস্ট রিসেন্ট কিছু প্রোডাক্ট ম্যানেজার যাদেরকে রিক্রুট করলাম, তারা অপারেশনস ডিপার্টমেন্ট থেকে এসেছে।
কেন আমি অপারেশনস ডিপার্টমেন্টের কাউকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে শিফট করলাম রাদার দেন হায়ারিং সামওয়ান নিউ? বিকজ প্রোডাক্ট ইজ আ রোল যেখানে আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং নট জাস্ট অফ হোয়াট ইউ ডু বাট অফ দ্য হাউ দি অর্গানাইজেশন ওয়ার্কস। কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কার রেসপন্সিবিলিটি কি, কার সাথে কি কথা বলতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এন্ড সো এই ডাইনামিক্স গুলা সামওয়ান উইদিন পাঠাও উড হ্যাভ টু মানে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আ লট বেটার। সো আর এটা কেন জরুরি? বিকজ প্রোডাক্ট ম্যানেজারের কাছে কিন্তু কেউ রিপোর্ট করে না, কেউ রিপোর্ট করে না। ইঞ্জিনিয়ার, ডিজাইনার সবাই নিজের নিজের একটা ম্যানেজার আছে নিজেদের টিমের ভিতরে। প্রোডাক্ট ম্যানেজারের মানে রিপোর্টিং ওয়াইজ 2 পয়সা দাম নেই, রাইট? সো দে হ্যাভ টু ওয়ার্ক উইথ ইনফ্লুয়েন্স, দে হ্যাভ টু মানে কনভিন্স পিপল, দে হ্যাভ টু ওয়ার্ক কোলাবোরেট করে, অ্যান্ড এই জিনিসটা খুব জরুরি। সো আমি একটু ট্যানজেন্টে গেলাম, বাট কেন এই কথাটা বললাম? বিকজ দ্য বেস্ট ট্যালেন্ট রিয়েলি ডিপেন্ডস অন হোয়াট ইউ আর লুকিং ফর। আমরা অফকোর্স চেষ্টা করব যে ধরেন ব্র্যান্ডিং বা মার্কেটিং যদি কিছু থাকে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট কে আছে তার সাথে যে রিচ আউট করা, তাকে আমাদের ভিশন নিয়ে কথা বলা যে আমরা কি করতে চাচ্ছি। সে যদি এখানে আসে তা হোয়াট ইজ হি টু গেইন? ফাইন্যান্সিয়াল টার্মস শিওর, বাট আসলে কি ধরনের কাজ করবে এটা নিয়ে কিন্তু মানুষজন রিয়েলি এক্সাইটেড। সো এক্সটার্নাল যদি হায়ার হয়, আমরা চেষ্টা করি উই টু ট্রাই টু পেইন্ট দ্য পিকচার যে পাঠাও আসলে নেক্সট 5 বছরে বাংলাদেশে অ্যান্ড ওভারঅল মানে সোসাইটিতে কি করতে চাচ্ছে, অ্যান্ড দেখি যে ওই মানুষটা এই ভিশনটার প্রতি কতটুকু এক্সাইটেড। যদি এক্সাইটেড হয় and আমরা মনে করি যে that person is competent, we try our best to bring that person on board. So that is really what we're trying to filter for, that are you excited about what we're trying to do, and আপনার culture fit হবে নাকি। The number one reason why, and this is a good segue, আপনি জিজ্ঞেস করেছেন যে কি ধরনের মিস্টেক্স করলে আমরা কিভাবে মানে কি অ্যাকশন গুলো নেই। The first person I had to let go, ওনাকে আমি কয়েকবার I had to give some feedback about diligence, যে showing up to meetings, মানুষের সাথে ফলো আপ করা, মেকিং শিওর দ্যাট সাম থিংস ওয়ার শিপড অন টাইম। কিছু একটা বলেছি যে এই কাজটা করতে হবে, এই জিনিসটা আসলেও ডেলিভার হয়েছে, রাইট? তো এই ডিলিজেন্স কোয়েশ্চেনগুলো নিয়ে আমার কয়েকবার মানে I had to check it. You know, it's very acceptable যখন একটা স্কিল শেখা নাই বা যখন একটা কিছু জানা নাই, এই মানে নলেজ অ্যাকোয়ার করা যাবে, স্কিল বিল্ড করা যাবে, বাট অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাটিটিউড ওয়াজ আ প্রবলেম ইন দিস কেস, বাট ডিলিজেন্স ওয়াজ আ প্রবলেম ইন দিস কেস, যেখানে ইট ওয়াজ জাস্ট বিয়ন্ড 1 or 2 conversations to bring it back to the culture that we need him to be, right? So এইগুলা কেসে there is really no other way. তারও ক্যারিয়ারে বেটার, সে হয়তো বা পাঠাও ইজ নট দ্য রাইট প্লেস ফর হিম, সে হয়তো বা পারফর্ম করবে টেরিফিক ভাবে একটা ডিফারেন্ট অর্গানাইজেশন যেখানে হি ইজ এবল টু থ্রাইভ, বাট পাঠাওয়ের কালচারে হি ওয়াজ নট এবল টু ফিট ইন, রাইট? সো কালচার ফিট ইজ দ্য নাম্বার ওয়ান রিজন দ্যাট ইটস ডিফিকাল্ট টু কারেক্ট skills, performance, etc. We give as much time as we can, but we have to see that the person is also trying as best as they can. যদি মানে ধরেন আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স বা নাম্বার রিলেটেড প্রবলেম এমন কাউকে দেই যে স্ট্যাটিস্টিক্স আসলে তার মাথায় ঢুকতেছেই না, বা দিস ইজ নট দেয়ার স্ট্রেংথ, তখন রোল চেঞ্জ করি। আমাদের রোটেশনের অনেক স্কোপ আছে, আমরা চেষ্টা করেছি রোল চেঞ্জ করতে, যে আচ্ছা ঠিক আছে তোমার যদি মার্কেট প্লেস না আমাদেরকে টিম আছে বা অপারেশনস এর টিম আছে যারা নাম্বারস নিয়ে কাজ করে, প্রাইসিং টাইসিং এইসব নিয়ে কাজ করে, বা টেক এগুলো জায়গায় যদি আপনার ফিট না হয়, আপনি হয়তো বা অন্য কোনো রোল যেতে পারেন যেখানে কোয়ান্টিটেটিভ অত কাজ নাই, সেখানে হয়তো বা ট্রাই করতে পারেন। যদি দিন শেষে কোনোটাই না কাজ করে, তখন ইটস আ ম্যাটার অফ হোয়াট ইজ বেস্ট ফর ইউ, probably not Pathao, right? Probably not the roles that we're looking for. And that entire process can take some time. But the question is the person trying? Do they have the right attitude? Are they a perfect culture fit? Oi jinishgulo we try to stress. And this is why it's very important to hire, the right people, because tarpore letting go or mane jei costs ta associated of letting someone go, oita extreme hoite pare. So এই কয়েকটা থট আসলে আমরা we really think about when hiring as well as performance management করার সময়। গ্রেট। নাফিস, এখানে কিন্তু ভাই কিন্তু একটা কথা বারবার বলছিলেন যে মানে পাঠাওয়ের কালচারের কথা বলছিলেন। সো যারা এন্টারপ্রেনার আছেন, যারা নতুন করে স্টার্টআপও শুরু করছেন অথবা মানে ব্যবসার কথা আসলে ভাবছেন, তারা কি আসলে এখান থেকে একটা আইডিয়া নিতে পারে যে আসলে একটা কালচার কিভাবে বিল্ড করা যায়? আর এটার সাথে আরেকটু জানার চেষ্টা করব ভাই, যে অলরেডি মনে করি একজন একটা কালচার ডেভেলপ করে ফেলেছেন নোয়িংলি আননোয়িংলি, যেটা কিনা তার বিজনেসের জন্য আসলে ভালো না। সো সেই কালচারটাকে পরিবর্তন করার জন্য সে কি করতে পারে? দুটো জিনিস।
প্লিজ। Right. Look, din sheshe bhai, the culture comes down from the, it can come from many places, but it is largely a culture type a responsibility for the CEO. সে কি ধরনের কালচার আসলে বিল্ড করতে চায়, এক্সিকিউটিভ টিমটা অ্যাজ ওয়েল কি ধরনের কালচার বিল্ড করতে চায়, এটা ওনাদের আসলে বড় একটা দায়িত্ব। কোন বিহেভিয়ারগুলা রিওয়ার্ড করা হয় এন্ড কোন বিহেভিয়ারগুলা ডিসকারেজ করা হয় বা পানিশ করা হয়, এটার উপর ডিপেন্ড করে খুবই হাই লেভেলে কোন জিনিসগুলো আদৌ কর্মচারী বা এমপ্লয়িরা করছে, রাইট? সো এই ফ্রেমওয়ার্ক থেকে যদি আনেন, পাঠাবে ফর এক্সাম্পল, আমরা চেষ্টা করেছি ডেলিভারিং রেজাল্টস ফাস্ট, বা কোনো একটা জিনিস চিন্তা করছি এটা নিয়ে দ্রুত অ্যাকশন নেওয়া, এই জিনিসটাকে আমরা সবসময় রিওয়ার্ড করি। অফকোর্স ইউ নিড টু থিঙ্ক ইট থ্রু, ওই জিনিসটাও আমরা উই ট্রাই টু পুট ইন আওয়ার ভ্যালুজ অ্যান্ড উই ট্রাই টু ইনস্টিল, বাট টেকিং অ্যাকশন ভুল হইতে পারে, বাট টেকিং অ্যাকশন ইজ ভেরি এনকারেজড। সো এই জিনিসটা যেভাবে আমরা বলি, যেভাবে আমরা রিওয়ার্ড করি, এটাই আসলে দিন শেষে ডিটারমাইন করবে কতটুকু এটা আসলে কালচারে আছে। হয়তোবা এমন হইতে পারে যে একটা কোম্পানি হয়তোবা ভ্যালুজ লিখে রেখেছে বা কালচারে বলছে যে হ্যাঁ উই এনকারেজ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, বা আমরা এনকারেজ করি যে স্পিক ইউর মাইন্ড, নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা, যাই হোক, বাট হয়তোবা ইন প্র্যাকটিস দে আর নট ডুইং ইট, রাইট? ইন প্র্যাকটিস যখন কেউ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে হয়তোবা তাকে পানিশ করা হয়, আই তুমি আমাকে বলো না কেন, আই তুমি এটা করছো কেন, পারফরমেন্স রিভিউর সময় বলবে তুমি নিজে নিজে এটা করছো। সো ইট রিয়েলি কামস ডাউন টু হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার্স ইউ রিওয়ার্ড and what you actually discourage or punish. So that is one very high level way, and then the second is actually talking about it. আমার মনে হয় অনেকগুলো কোম্পানি আসলেও they don't talk about what the expectations are বা what behaviors are expected of the employees enough. এই এক্সপেকটেশনগুলো যখন ক্লিয়ার থাকে না, তখন people just work as they want to, right? And it's not in one coherent way. একভাবে আসলে ইউনিফর্ম একটা টিম যেরকম আসলে কাজ করা উচিত সেভাবে হয় না। সো এক্সপেকটেশন গুলো ক্লিয়ার রাখা উচিত যে আসলে আমরা দেখেন অনেকভাবে অনেক কোম্পানি কাজ করে, বাট আমরা এইভাবে করি, রাইট? কোনো ভুল বা ঠিক নাই, আমরা এভাবে করি। যদি আপনার বনে তাহলে ভেরি গুড, যদি না হয় দেয়ার ইজ মোর কোম্পানিজ আউট দেয়ার। সো এই জিনিসগুলো ক্লিয়ার এক্সপেকটেশনস থাকা আই থিংক জরুরি। নাইস, আই রিয়েলি গট দ্য অ্যানসার। আর মনে হয় অডিয়েন্স এখানে খুব ভালো অ্যানসার পাবে ইনশাআল্লাহ। এটা আসলে ভালো ছিল, অনেক অনেক অনেক। এনিওয়ে আমি জানি না আসলে ফাহাদ ভাইকে তো আসলে ছাড়ার কোনো ইচ্ছা নাই, কতক্ষণ আসলে সময় আছে ভাইয়ের? আসলে আজকে দেশের বাইরে বা ভাইয়ের ফ্লাইট আছে মনে হয়, তো আমি জানি না কতক্ষণ আসলে পেতে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আই থিংক আরো 15 মিনিটের মতো উই ক্যান কন্টিনিউ এন্ড দেন উই ক্যান র‍্যাপ ইট আপ। গ্রেট ভাই, আসলে আমাদের কাছে সেটস অফ কিছু কোয়েশ্চেনস তো আমাদের গ্রুপ থেকে এসেছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর সেভারাল এন্টারপ্রেনার্স, স্পেশালি কিছু ক্লোজ ব্রাদার্স আছে, তারা কাজ করছে এবং সেটস অফ কোয়েশ্চেন কিন্তু তাদের কাছ থেকে আমরা পেয়েছি। সেইখান থেকে একটা কোয়েশ্চেন পার্টিকুলারলি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে ফান্ড রেইজিং করাটার ক্ষেত্রে যারা চিন্তা করছে তাদের জন্য ব্যাপারটা অনেক সময় অনেক রকম টাফ হয়ে উঠছে। তো এই ফান্ড রেইজিং এর ক্ষেত্রে আসলে কি মাইন্ডসেট থাকা উচিত, তাদের কিভাবে করে আসলে কোম্পানিটাকে গ্রো করানো উচিত, আর অবভিয়াসলি যদি তারা তার কোয়েশ্চেনটা অনেকটা এরকমই ছিল, হোয়াট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ অন ভ্যালুয়েশনস অফ স্টার্টআপস অ্যাজ দে আর মোস্টলি অন পেন এন্ড পেপারস? এটা তো আসলে অনেকে দেখা যায় যে আইডিয়ার মধ্যেই শুধু রয়ে গেছে, আসলে সেভাবে কিছু করে দেখায় নাই। তো সেই ক্ষেত্রে ভ্যালুয়েশনের জন্য কি আসলে করা উচিত, প্লিজ? রাইট, সো প্রথমেই বলে নিই যে দের ইজ আ সার্টেন ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইউর স্টার্টআপ। অ্যান্ড যখনই আমরা ফান্ড রেজিং নিয়ে কথা বলি, আমরা কথা বলি অ্যাবাউট পিচিং ইউজুয়ালি করি টু ভেঞ্চার ক্যাপিটালিস্টস অথবা ভিসি ফান্ডস, ওদের কাছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছে আমরা পিচ করে থাকি। আমি রিসেন্টলি একটা এন্টায়ার ভিডিও বানিয়েছিলাম অ্যাবাউট হাউ টু পিচ অর ক্রিয়েট ইউর ইনভেস্টমেন্ট ডেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসি ইনভেস্টরদের কাছে। সো ওই ভিডিওটা আই থিঙ্ক ইজ আমার পয়েন্ট বাই পয়েন্ট সামারি 12 স্টেপস বা 12 স্লাইডস আমি ভেঙে দেখেছি। ওইটা আমি এনকারেজ করবো টু ওয়াচ ইট বিকজ ইটস আ থরো এক্সপ্লেনেশন। বাট হাই লেভেলে there are 2 or 3 things that you need to keep in mind. প্রথমত, a startup is different from a small business in the sense that a startup is doing something that is scalable অর্থাৎ এমন একটা জিনিস তৈরি করা যেটা অনেকজনকে সার্ভ করতে পারবে উইথাউট নেসেসারিলি incurring a lot more cost. ম্যান পাওয়ার বা ইনফ্রাস্ট্রাকচার অত না বাড়ায়, ডিসপ্রপোর্শনেটলি না বাড়ায়, আপনি অনেকজনকে রিচ করতে পারবেন। সো আপনি অপারেট করতে পারবেন অ্যাট স্কেল। সো দ্যাট ইজ at a high level what a startup is, and এই জিনিসটা is what gets funded.
আপনি দেখবেন না ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে, আপনি দেখবেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট স্টার্টআপ ফান্ড করে জিনিসপত্র যেটা স্কেলেবল, নট স্মল বিজনেসেস। স্মল বিজনেসরা হয়তো লোন পেতে পারে বা ইকুইটি শেয়ার বেচতে পারে, নিজেদের মানে কোম্পানির শেয়ার বেচতে পারে টু ইনভেস্টার্স, বাট ভিসি ক্যাপিটাল বা ভেঞ্চার ক্যাপিটাল ওরা ইউজুয়ালি পায় না। And this is because venture capitalists চায় outsized return. এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, মোস্ট স্টার্টআপরা ফেল করে, এটাই স্বাভাবিক। 9 out of 10 স্টার্টআপরা ইউজুয়ালি ফেল করে, ওদের বিজনেস মডেলটা ফাইন করে। আমি যেরকম আমার ঢাকা রাইজটা, ইট ওয়াজ আ ফেলিয়ার, রাইট? এটা কাজ করে নাই। সো এটাই নর্মাল ব্যাপারটা হচ্ছে এটাই, যে মোস্ট স্টার্টআপ কাজ করে না। সো কেন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাও টাকা দিবে? বিকজ যেগুলো কাজ করবে সেগুলো আউটসাইজড রিটার্ন দিবে। আমি যদি 100 টাকা মানে ইনভেস্ট করে থাকি, আমি হয়তো বা 10,000 টাকা ব্যাক পাবো, এরকম একটা ব্যাপার, রাইট? in the most successful cases, আপনি যদি recently কোন কোম্পানি, Coinbase recently IPO করেছে, right, during the last year or so, ওইখানে যারা early stage যারা ইনভেস্টর ছিল ভাই, তারা তো they made at least 100x ish, right? যারা প্রথম টাকা দিয়েছিল Coinbase, তারা হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক নিয়েছে, বাট হিউজ রিটার্নও পেয়েছে। বাট এক কয়েনবেসের মানে ইউ সি ওয়ান কয়েনবেস, বাট এরকম কত প্রজেক্ট আছে যেগুলো জাস্ট দে ওয়ার ডেড, রাইট? দে ওয়ান্ট এবল টু সার্ভাইভ। 5-6 বছর তারা মানে নিজেদেরকে ধরেই রাখতে পারেনি। সো এই হিউজ রিস্কটা নিচ্ছে ইন এক্সপেকটেশন অফ হিউজ রিটার্নস। কেন এটা বললাম? বিকজ স্টার্টআপ মানেই হচ্ছে ইউ হ্যাভ টু ডেলিভার দ্যাট হিউজ স্কেল অ্যান্ড হিউজ রিটার্ন। সো ওই মানে কি বানাচ্ছি ওইটা নিয়ে ক্ল্যারিটি থাকতে হবে, রাইট? ইট ইজ নট এনাফ টু বি, লেটস সে, ইউ নো, a ride sharing company just for Dhanmondi elaka or just for, you know, Bonani elaka. You have to be bigger, you have to reach scale, so that is very important. So এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তৃতীয়ত, you have to be very clear about what problem you're solving, and এখন একদম বেসিক কথাগুলো বলছি। কি প্রবলেম সলভ করছেন, কার জন্য সলভ করছেন, and are they willing to pay with their time, attention, money, whatever it is, কোনো এক ফর্মের আপনাকে পেমেন্ট দিতে রাজি নাকি, and ওই পেমেন্টটা আপনি আদৌ মানে সাস্টেইন করতে পারবেন আপনি আপনার ব্যবসাটাকে। বিকজ অনেক আপনি ডিউরিং দ্য স্টার্ট অফ দ্য কনভারসেশন আপনি বলছেন অ্যাবাউট প্রোমো অ্যান্ড সাবসিডি। অনেক স্টার্টআপ আছে যারা টাকা শুধু বার্ন করেছে। ধরেন 100 টাকার নোট, আপনি যদি নাফিস ভাইকে আমি যদি 100 টাকার নোট 50 টাকায় বেচি, নিবে না? অবশ্যই নিবে। বাট এটা কিন্তু ব্যবসা হতে পারে না। there is demand for it and maybe there is supply for it, বাট দিন শেষে এটা সাস্টেইনেবল না, রাইট? সো এই জিনিসটা যে আদৌ সাস্টেইনেবল নাকি, প্রাইস পয়েন্টটা সাস্টেইনেবল নাকি, সেটাও আসলে বড় একটা ব্যাপার। এন্ড এই পুরো ব্যাপারটা আমি যা এক্সপ্লেন করলাম, এটাই হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। আপনি এমন কিছু বেচছেন যেটা ইউজফুল টু কাস্টমার্স এন্ড দে আর উইলিং টু পে ফর ইট ইন সাম শেপ অর ফর্ম। সো এই জিনিসগুলো আসলে বুঝে নিজের বিজনেসটাকে ওইভাবে গড়া অত্যন্ত জরুরি ইফ ইউ আর ট্রাইং টু রেজ ইনভেস্টমেন্ট। গ্রেট। আমরা কি রাউন্ড অফ অ্যাপ্লজ আরেকটা দিব নাকি সৌরভ? প্লিজ। মানে আজকের এই প্রত্যেকটা ভিডিও আমি জানি না, মানে যদি ইউনিভার্সিটির কথা আমি বলছি না, বাট কোনো ট্রেনিং ইনস্টিটিউশন চাইলে কিন্তু এই ভিডিওটাকে তাদের কি বলবো টেক্সট বুকের সাথে কমপ্লিমেন্টারি কিন্তু আমরা এখান থেকে একটা কোর্স বানাই, কেমন হয় বলতো? obviously what else you shouldn't have shared, আমরা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারবো। প্ল্যান হইতে পারতো। আমি ভাইকে বলতাম যে ভাই আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর একটা কোর্স তৈরি করব, তুই কেন বলে দিলি? কালকেই দেখবি যে 10 মিনিট স্কুল শিখো থেকে শুরু করে ওস্তাদ সবাই তাকে নক করা শুরু করছে। উই কুড বি দ্য, ইউ নো, প্রথমে আমরা করতে পারতাম। কাম অন। না ওনার লেসন্স গুলো আমরা মনে করে মেরে দিলাম, মনে করে বুঝছিস, সব লেসন্স গুলো খুব দেখা হচ্ছে আমরা খুব জানি বুঝি। এনিওয়েজ মানে ওয়ান্ডারফুল, মানে এত কিছু শিখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ভাই ফর শেয়ারিং ইট উইথ আস। সাজ্জাদ, আই থিংক সৌরভ, আই থিংক উই শুড কনক্লুড আজকের পডকাস্ট বিকজ উনার যেতে হবে। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং। যদিও মনে হচ্ছে যে কি আমার 50% কোশ্চেনও শেষ হয়নি অনেস্টলি। আসলে আজকে জমছে ডিসকাশনটা, এন্ড আই উড লাভ টু কন্টিনিউ দিস ফর অ্যানাদার আওয়ার অর সো। আমার কোনো মানে আমরা 1 ঘন্টা আরো কথা বলতে পারবো, বিকজ আপনারাও অনেক ভালোভাবে রিসার্চ করে এসেছেন, এন্ড এত ভালো কোয়ালিটি কোয়েশ্চেনস আসলে আনসার করাটাও একটা প্রিভিলেজ। এটা আসলে একটা সুযোগ আপনারা দিয়েছেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন। আমি নিজের ইউটিউব চ্যানেলেও আই ট্রাই টু আনসার এক্স্যাক্টলি দিস কোয়েশ্চেনস, বিকজ আমি ফিল করেছিলাম there is a lack of this kind of এরকম ওপেন কনভারসেশন খুবই ল্যাক, বিকজ কারেন্টলি যেগুলো
প্রচলিত কথা আছে ডিউরিং অ্যাবাউট বিজনেস, কর্পোরেট ওয়ার্ল্ড, স্টার্টআপস এক্সেট্রা, ইট ডাজন্ট রিয়েলি টাচ দ্য কোর ইস্যু বা রিয়েল কথাগুলো আসলে বের হয়ে আসে না। এই কারণে আমি মানে রিসেন্টলি ইউটিউব এন্ড এভরিথিং শুরু করেছি, এন্ড অলদো ইটস আ হবি, আমি চেষ্টা করছি টু স্পিক মোর অ্যাবাউট দ্য টপিকস। এন্ড থ্যাংক ইউ সো মাচ নাফিস ভাই, আপনি আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন আজকে কথা বলার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। অলসো নাফিস ভাই, আমাদের যেটা কথা হচ্ছিল, একটা ছোট্ট প্রোমো কোড বা একটা ছোট্ট কি বলবো গিফট আছে ফর সাবস্ক্রাইবার্স অফ দিস পডকাস্ট। সো আমি চিন্তা করে রেখেছিলাম আমি আপনার সাথে কথা বলবো, বাট যেহেতু বলা হয়নি আমি এখনই ওপেনলি বলে দিই। দেয়ার ইজ আ প্রোমো কোড কল্ড নাফিস 40। নাফিস ভাইয়ের যে স্পেলিং NAFEES EES 40, এটা 10% ডিসকাউন্ট দিবে অন এনি ফুড অর্ডার। অ্যান্ড ইউ ক্যান মানে আই থিঙ্ক একটা সার্টেন নাম্বার অফ ইউজাররা প্রথম যারা ইউজ করবে, আই থিঙ্ক 40 জন, প্রথম 40 জন ইউজ করলে এটা এখনই অ্যাভেল করতে পারবেন। মানে যখন এয়ার হবে আমি তখন অ্যাক্টিভেট করে দেবো, এখন দিচ্ছি না। এই এপিসোডটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে এই প্রোমো কোড অ্যাক্টিভ হবে, প্রথম 40 জন go ahead, Nafis 40 promo code use করে order food. Wow, Nafis, মানে আলহামদুলিল্লাহ, মানে আর কি চাস বল। মানে ফাহাদ ভাই আসছে, দেন ফাহাদ ভাই নাফিস 40 আমাদের প্রোমো কোড দিয়ে গেছে, মানে আর কি চাই আমরা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। প্লিজ কিপ কামিং ব্যাক এন্ড কিপ গিভিং আস সাচ কোডস প্লিজ। Oh wow, thank you so much for having me. That was unexpected. Thank you so much. I think আমাদের audience appreciate করবে এটা, definitely appreciate করবে inshallah for sure thank you so much bhai. All right, thank you so much Fahad bhai, bhalo থাকবেন। All right, thank you so much, it was great to have you, seriously. Thank you so much bhai. See you soon. Allah Hafiz. Assalamu alaikum. Have a great journey inshallah. Assalamu alaikum. Inshallah bhai, এখনই বের হচ্ছি, এয়ারপোর্টে যাব। Okay, good luck. Assalamu alaikum. Allah Hafiz. Bye bye.